রেকর্ডিং শুরু করে দে। হ্যাঁ আমি এদিক করলাম। বিসমিল্লাহ। আমি আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের রিয়েক্ট জেএস কোর্সের ফার্স্ট ক্লাস, যে ক্লাসে ইনশাআল্লাহ আমার ফ্রেন্ড ফারহান সাদেক সাকিব তোমাদেরকে দেখাই দিবে যে কিভাবে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টলেশন করতে হয়, কিভাবে সেটআপ করতে হয়। তারপরে সে দেখাবে নোড.জেএস কিভাবে ইনস্টল করতে হয়। তারপরে সে তোমাদের সামনে একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করে দেখাবে যে অ্যাকচুয়ালি কি কমান্ড দিয়ে কিভাবে তোমরা টার্মিনাল ওপেন করবা, কিভাবে কমান্ড গুলো লিখবা, কিভাবে কমান্ড লিখে তোমরা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করবা, এটাও সে দেখাবে। তারপরে দেখাবে কিভাবে গিট তোমাদের পিসিতে ইনস্টল করবা, তারপরে গিট ডেস্কটপ কিভাবে ইনস্টল করবা এবং গিট ডেস্কটপ ইউজ করে কিভাবে কোডগুলো চেঞ্জ করে করে গিটহাবে আপলোড করবে এবং কমিট করবা। এইগুলো প্রত্যেকটা জিনিস সে একদম স্ক্র্যাচ থেকে দেখাই দিবে। আর তার অ্যাকাউন্টটা কারেন্টলি একদম ফ্রেশ। তো যারা যারা মানে বেসিক্যালি এখন যারা আসছে তাদের নুব, তোমাদের সবার অ্যাকাউন্ট গুলো ফ্রেশ, মানে কোনো প্রকার ডেভেলপমেন্ট রিলেটেড জিনিসপাতি আশা করি নাই। তো ওইরকম একটা এনভায়রনমেন্টে কিভাবে সেট আপ করতে হয় সেগুলো সে ইনশাল্লাহ দেখাবে। ওকে, তো ফারহান, হ্যাঁ ওকে তুই শুরু করতে পারোস ইনশাআল্লাহ। আচ্ছা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা প্রথমে ওয়ালাইকুম। আমরা ভিজুয়াল স্টুডিও কোড না দেখে নোড.জেএস ইনস্টলটা দেখি। তো নোড.জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। আমরা নর্মালি জানি জাভাস্ক্রিপ্ট ব্রাউজার রান হয়, কিন্তু নোড.জেএস এর মাধ্যমে আমরা কোন একটা অপারেটিং সিস্টেমের মধ্যেও জাভাস্ক্রিপ্ট রান করতে পারি। তো এই জন্য আমরা নোড.জেএসটা ইনস্টল করে নিই। আপনারা গুগলে গিয়ে নোড.জেএস উইন্ডোজ ডাউনলোড লিখলে চলে আসবে আশা করি। তারপর এখানে প্রথম যে পেজটা আসবে সেটাই নোড.জেএস এর ইনস্টলেশন পেজ। তারপর আমি তো উইন্ডোজে আছি, এই জন্য আমি উইন্ডোজ ইনস্টলার ক্লিক করে তারপর আমি 64 বিটটা ডাউনলোড করব। বর্তমানে অবশ্য সব কম্পিউটার 64 বিটে হয়। কারো যদি 32 বিট থাকে তাহলে সেটা ডাউনলোড করতে পারেন। আমি 64 বিট যেহেতু আমি এটা ডাউনলোড করছি। এখানে ডাউনলোড করি। 29 এমবির একটা ফাইল, খুব বেশিক্ষণ লাগবে না আশা করি। আচ্ছা কেউ যদি কত বিট সেটা চেক করতে চান তাহলে মাই পিসিতে গিয়ে প্রপার্টিস, এখানে দেখাবে যে আপনার কম্পিউটার কত বিট সেটা। আমারটা 64 বিট। আচ্ছা আমার ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। নর্মাল ইনস্টলেশনের মতো যে কোনো সফটওয়্যার যেভাবে নেক্সট নেক্সট ক্লিক করে ইনস্টল করা যায়, নোড.জেএসও অনেকটা ওরকম। আচ্ছা এটা শেষ কথা হতে আমি ভিজুয়াল স্টুডিও কোডটাও ডাউনলোড করে দেখাচ্ছি। ভিজুয়াল বিএস কোড ফর উইন্ডোজ। বিএস কোড ফর উইন্ডোজ দিলে আপনার উইন্ডোজের জন্য ভিএস কোডটাও চলে আসবে। ভিএস কোডটা হচ্ছে একটা আইডি যেটাতে আমরা ইন্টারেক্টিভ একটা প্ল্যাটফর্মে আমার রিয়েক্ট অ্যাপ। ফারহান, হ্যাঁ ফারহান আমি একটু ইন্টারাপ্ট করব, এভাবে দুইটা প্যারালাল দেখাইছ না, বিগিনার এগুলো সবগুলো বিগিনার, ওই আচ্ছা কনফিউজড হয়ে যাবে। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা একটা একটা দেখা, একটা একটা দেখাইলে আচ্ছা সুবিধা হবে। আচ্ছা ওকে, তাহলে আমাদের নোড.জেএসটা সরি ডাউনলোড হয়ে গেল। তারপর আমি জাস্ট ডাবল ক্লিক করব, আমার আসবে নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, 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 ইনস্টল। তাহলে আমার এটা ইনস্টল হয়ে যাবে। একটু অপেক্ষা করি, খুব বেশিক্ষণ লাগবে না আশা করি। আচ্ছা আমার একটা পাসওয়ার্ড দিতে বলছে। মানে ইনস্টল হয়ে গেল, আমি ফিনিশ দিব। এখন আমার নোড.জেএসটা ইনস্টল হয়েছে কিনা আমি কিভাবে চেক করব সেটা দেখার জন্য আপনারা এখানে গিয়ে অর্থাৎ স্টার্ট মেনুতে গিয়ে উইন্ডোজ কমান্ড প্রম্পট ওপেন করতে পারেন, কিংবা আপনারা উইন্ডোজ কি প্লাস আর একটা রান মেনু আসবে। এখানে আপনারা যদি সিএমডি লিখে ওকে দেন তাহলে আপনাদের কমান্ড প্রম্পটটা ওপেন হবে। এখন আমি লিখব নোড স্পেস ড্যাশ বি, তাহলে দেখাচ্ছে আমার নোড.জেএস ইনস্টল হয়েছে এবং এটার ভার্সন হচ্ছে 14.17.2। এবং নোড.জেএস ইনস্টল করলে সাথে সাথে একটা প্যাকেজ ম্যানেজারও ইনস্টল হয়ে যায়, সেটার নাম হচ্ছে npm। আপনারা সেটাও একটু চেক করে নেবেন। এই জন্য আমি একইভাবে npm স্পেস ড্যাশ বি লিখে এন্টার করব, তখন দেখাবে আমার প্যাকেজ ম্যানেজার
npm-টাও ইনস্টল হয়ে গিয়েছে। npm এর কাজ কি? এটা হচ্ছে Node.js এর বিভিন্ন ধরনের প্যাকেজ যেমন React কিংবা বিভিন্ন ধরনের লাইব্রেরি, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক এটা দিয়ে অর্থাৎ npm দিয়ে ইনস্টল করা যায়। তাহলে আমাদের Node.js ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা কোড লিখবো। কোড লেখার জন্য আমাদের বিএস কোড লাগবে, এই জন্য আমি এখন বিএস কোড ডাউনলোড করে দেখাই। আপনারা গুগলে গিয়ে বিএস কোড ফর উইন্ডোজ লিখবেন, তাহলে বিএস কোডের ডাউনলোড পেজ চলে আসবে। আমি প্রথমটা ওপেন করছি। উইন্ডোজ আমি 64 বিট ইউজার ইনস্টলার এটা ডাউনলোড করব। ওকে গাইস, ও যতগুলো লিংক থেকে ডাউনলোড করতেছে প্রত্যেকটা লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই। ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এটা একটু বড় ফাইল, 76 এমবি, একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। ভাইয়া Node.js ওটা কেন লাগবে? Node.js দরকার পড়ে হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে ব্রাউজারের বাইরে এসে রান করানোর জন্য। যেমন আমরা যে রিয়েক্ট অ্যাপ্লিকেশন রান করব, রিয়েক্ট অ্যাপ্লিকেশন ব্রাউজারের মধ্যে রান করা যায়, কিন্তু রিয়েক্টকে যদি আমরা সুপার সার্চ বা রিয়েক্টের পুরোপুরি ফিচারগুলো আমরা যদি কাজ করতে চাই, তাহলে আমাদের সেটা সার্ভারের মধ্যে কম্পাইল হতে হয়। এই জন্য যেহেতু আমাদের ব্রাউজার ছাড়া একটা সার্ভারের মধ্যে রিয়েক্ট জেএসটা কম্পাইল হতে হবে, এজন্য আমরা আমাদের উইন্ডোজের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম ইনস্টল করব, যেটার মাধ্যমে অর্থাৎ ব্রাউজারের বাইরে আমার রিয়েক্ট জেএস অ্যাপ্লিকেশনটা কম্পাইল হতে পারবে। এজন্য Node.js দরকার। মূল কথা, ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য মূলত জাভাস্ক্রিপ্ট আবিষ্কার হয়েছিল কেন? জাস্ট ব্রাউজারকে ইন্টারেক্টিভ করার জন্য। এখন Node.js দিয়ে কি করবে? ব্রাউজারের বাইরেও আমরা একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবো। যেমন আমরা যখন পাইথন নিয়ে কাজ করি তখন আমাদের পাইথন ডাউনলোড করা লাগে, কিংবা যখন আমরা সি প্লাস প্লাস বা সি নিয়ে কাজ করি তখন কোড ব্লকস ডাউনলোড করা লাগে। কোড ব্লকস ডাউনলোড করলে কিন্তু কোড ব্লকস এর মধ্যে একটা সি প্লাস প্লাস এর কম্পাইলার কিন্তু ইনস্টল হয়ে যায়। তো একইভাবে জাভাস্ক্রিপ্ট নরমালি ব্রাউজারের মধ্যে বাই ডিফল্ট থাকে, কিন্তু আমরা যদি ব্রাউজারের বাইরে যদি আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চাই, তখন আমাদের এই Node.js এই জাভাস্ক্রিপ্ট কম্পাইলার বা জাভাস্ক্রিপ্ট রান টাইম এটা ইনস্টল করতে হবে, এই আর কি। ভাই ভিজুয়াল কোডে তো আমরা তো JS তো ওটা কম্পাইলারটাই ডাউনলোড করতে পারবো না। কোনটা? ওই জাভাস্ক্রিপ্টের কম্পাইলারটা ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে জাস্ট আইডি, এটা কোনো কম্পাইলার না। কিছু কিছু আইডির এখানে মধ্যে compiler বাই থাকে। ডিফল্ট কম্পাইলার সহ থাকে, যেমন কোড ব্লকস, এটার মধ্যে বাই ডিফল্ট আপনার সি প্লাস বা সি এর কম্পাইলার যেমন মিন জিডব্লিউ ওটা থাকে, কিন্তু বিএস কোডের মধ্যে কোনো ধরনের বাই ডিফল্ট কম্পাইলার থাকে না। বিএস কোডের মধ্যে এই জন্য আমাদের Node.js ইনস্টল করতে হবে আর কি। না, অ্যাকচুয়াল Node.js পারপাস হচ্ছে ব্যাপারটা দেখো, আমরা যে কোনো ওয়েবসাইট যখন আমরা ডেপ্লয় করি বা আমরা দেখতেছি, এগুলো কিন্তু একটা সার্ভারে রান হচ্ছে। তুমি যদি কোডফোর্সে যাও বা যে amazon.com এ যাও, সবগুলো কিন্তু এক একটা সার্ভারে রান হচ্ছে। এখন Node.js করে গিয়ে তোমার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট দেওয়ার জন্য তোমার লোকালি একটা সার্ভার ক্রিয়েট করে দেয়, যেটাতে আমরা আমাদের ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, মানে রিয়েক্ট তো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, তো ওই অ্যাপ্লিকেশনটা আমরা কি আমাদের লোকালি রান করতে পারবে। অ্যাকচুয়ালি Node.js আমাদেরকে একটা সার্ভার अवेलेबल করে। ওকে, তো ওই সার্ভারটা লোকালি রান হবে প্রথমে, মানে তুমি যখন ডেভেলপমেন্ট করবে তোমার পিসি, তখন লোকালি Node.js একটা সার্ভার ক্রিয়েট করতে হেল্প করবে। দেন ওই সার্ভারে তুমি তোমার রিঅ্যাক্ট অ্যাপটা রান করে টেস্ট করবা, যা করা তা করো, তারপরে হচ্ছে যে অন্য সার্ভারে ওই রিঅ্যাক্ট অ্যাপটাকে কি ডেপ্লয় করবা। তো এর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা প্রোডাকশনে আছে ততক্ষণ পর্যন্ত তুমি কি লোকালি এটাকে কি টেস্ট করতেছো বা লোকালি কোডিং করতেছো। এই লোকালি যে সার্ভারটা দিবে সেটা হচ্ছে Node.js। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আমাদের বিএস কোড ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এটা ইনস্টল করব। এভাবে খুব সিম্পল একটা ব্যাপার, জাস্ট নেক্সট ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আশা করি। এখানের মধ্যে যদি আপনারা চান কোন একটা ফোল্ডার বা কোন একটা প্রজেক্ট বিএস কোডের মাধ্যমে ওপেন করবেন, তাহলে আপনারা এখানে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু, এটাতে আপনারা টিক চিহ্ন দিতে পারেন, তাহলে কোন একটা ফোল্ডারকে আপনারা জাস্ট রাইট বাটন ক্লিক করে বিএস করে ওপেন করতে পারবেন। এটা খুব একটা জরুরি না, জাস্ট অ্যাড করতে পারেন চাইলে। ইনস্টল, যেমন আমরা যদি এখন কোন একটা ফোল্ডারের মধ্যে যাই,
এখানের মধ্যে কিন্তু আমার বিএস কোডটা আসছে না। যদি আমরা ইনস্টল শেষ হয় তাহলে কোনো একটা প্রজেক্ট বিএস কোডের মাধ্যমে ওপেন করতে পারবো। একইভাবে বিএস কোড ওপেন করাও বিএস কোডের মধ্যে থেকেও কোনো একটা ফোল্ডার ওপেন করা যায়। এখন আমরা লঞ্চ করব বিএস কোডটা। ফিনিশ। তাহলে আমরা শুধুমাত্র এখনো পর্যন্ত দুইটা কাজ করলাম, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রানটাইম নোড.জেএস ইনস্টল করলাম এবং আমাদের কোড লেখার জন্য একটা আইডি ইনস্টল করলাম। ভিজুয়াল স্টুডিও কোড দেখতে অনেকটা এরকম। ফারহান একটা ওয়ার্ড ভুল বলতেছস, এটা আইডি না, এটা এডিটর। আইডি তে তো ওই কম্পাইলার ট্যাগ থাকে না, লাইক ইন্টেলিজে কোড বক্স, এগুলো আইডি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটার মধ্যে একটু আসলে অনেক সময় অনেকে বিএস অনেকে আইডি বলে ফেলে, তবে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কিন্তু এডিটর। হ্যাঁ এডিটর, ঠিক আছে। হ্যাঁ, আর যেমন কি ওই রিঅ্যাক্ট জেএস এর ক্ষেত্রে আচ্ছা হয় ঠিক আছে, গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে আইডি। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোডটা আইডি, আর আবার রিঅ্যাক্ট জেএস কে অনেকে বলে ফ্রেমওয়ার্ক। রিঅ্যাক্ট জেএস কিন্তু ফ্রেমওয়ার্ক না, অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট জেএস অ্যাকচুয়ালি একটা লাইব্রেরি। ওকে, তো এই জিনিসটা সবাই মাথায় রাখবা। আচ্ছা ওকে, তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা চাইলে কিছু কিছু এডিশনাল কাজ করতে পারেন, যেমন এটার মধ্যে আমরা চাচ্ছি একটু লুকটা একটু সুন্দর হোক, এর জন্য একটা সেটিংস আইকন পাবেন। আর সেটিংস আইকনের মধ্যে যদি আপনারা কালার থিম, এখানের মধ্যে অনেকগুলো কালার থিম বাই ডিফল্ট আছে, যেমন এখন এই কালার আমি চাচ্ছি একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করব। এর জন্য আপনারা স্ক্রল করে একটু নিচে এসে ইনস্টল এডিশনাল কালার থিমস, তাহলে আপনাদের একটা অ্যাড-অনের একটা অপশন ওপেন হবে এবং আমি এখান থেকে ম্যাটেরিয়াল আইকন থিম কিংবা ওয়ান ডার্ক প্রো এটা ইনস্টল করতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের থিম ইনস্টল করে ট্রাই করতে পারেন। এবং আমি এখানে ওয়ান ডার্ক প্রো সেট করে দিলাম, তাহলে আমাদের কালার থিমটা চেঞ্জ হলো। এবং চাইলে আরো একটা কাজ করা যায়, বিভিন্ন ধরনের ফাইল আইকন, ফাইলের আইকনগুলোকে সুন্দর করে দেখানোর জন্য আমরা চাইলে একটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে বিএস কোড আইকনস। আপনারা তো প্রাথমিকভাবে বিএস কোডের লুকটাকে একটু সুন্দর করার জন্য আপাতত এই দুইটা এক্সটেনশন ডাউনলোড করা যায় আর কি। জাস্ট ইনস্টলে ক্লিক করলেই হয়ে যাবে আশা করি। তো আমাদের বিএস কোডের সেটআপ কমপ্লিট। এখন আমরা একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করে দেখি। তার জন্য আমরা একটা ফোল্ডারে চলে যাই, যেমন আমি আপাতত ডকুমেন্টসে যাই, আর রিঅ্যাক্ট প্রজেক্টস, আমি এই ফোল্ডারটাকে বিএস কোডের মাধ্যমে ওপেন করব। ফারহান, হ্যাঁ, ওই তুই যখন কোনো কিছু ক্লিক করস বা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছস, একটু স্লো করিস, কারণ আচ্ছা এটা আচ্ছা খুব ফাস্ট হচ্ছে, তো অনেকে ধরতে পারবে না বা চোখের পলকে চলে যাচ্ছে জিনিসগুলো। আচ্ছা ওকে, আর একটু স্লো কর। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম মাই রিঅ্যাক্ট প্রজেক্টস এই নামে, এবং আমি এই ফোল্ডারটাকে আমি বিএস কোডের মাধ্যমে ওপেন করব। আমার একটা অপশন চলে আসছে এখানে, ওপেন উইথ কোড। আচ্ছা, এখানে এটা আমার অন্য এক জায়গায় ইনস্টল থাকার কারণে কাজ পাচ্ছে না, আপনাদের কাজ হবে। যাই হোক, আমি চাইলে অন্য একভাবেও আমার ফোল্ডারটাকে ওপেন করতে পারি। সেটা কিরকম, এখানে দেখবেন একটা অপশন আছে ওপেন ফোল্ডার, তাহলে এখানে ক্লিক করব, আমার ডকুমেন্টস, মাই রিঅ্যাক্ট প্রজেক্টস, সিলেক্ট ফোল্ডার, এটাতে ইয়েস আই ট্রাস্ট দিয়ে দিলাম, তাহলে আমার ফোল্ডারটা ওপেন হলো। এখন আমরা কিভাবে একটা একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করব, এর জন্য আমার টার্মিনালে যেতে হবে। টার্মিনাল জন্য টার্মিনাল, উপর আমরা যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে টার্মিনাল একটা অপশন পাবেন, এখান থেকে যদি নিউ টার্মিনাল তে ক্লিক করেন তাহলে আমাদের একটা টার্মিনাল ওপেন হবে। এবং চাইলে এখন আমি একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করতে পারি। রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করার জন্য লিখবেন আপনারা npx create react app, তারপর আপনারা রিঅ্যাক্ট অ্যাপের কি নাম দিতে যাচ্ছেন সেটা লিখবেন। এখন আমি চাচ্ছি আমার যে এক্সিস্টিং ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যেই আমি আমার রিঅ্যাক্টটা ক্রিয়েট করব। তার জন্য আমি ডট লিখবো, শুধু ডট। যদি চাই আমি অন্য একটা ফোল্ডার বা এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডারের মধ্যে আমি রিঅ্যাক্টটা ক্রিয়েট করব, তাহলে আমি লিখবো এখানে ফোল্ডারের নাম লিখবো। এখন আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড এবং এন্টার প্রেস করব, আমি এটা একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, এখন না, একটু পর, হ্যাঁ, আমার রিঅ্যাক্টটা ইনস্টল হয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি করতেছে গিয়ে দেখো সবাই,
এই সে একটা ফার্স্ট কি যে কোনো তোমরা যে কোনো পিসি যে কোনো জায়গায় তোমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবে যেখানে তোমার রিয়েক্ট প্রজেক্ট গুলো রাখতে যাচ্ছ, বা একটা প্রজেক্ট হোক দুইটা প্রজেক্ট হোক রাখতে যাচ্ছ। দেন ওই ফোল্ডারটার জন্য একটা টার্মিনাল ওপেন করছে সে। তো এখানে সে টার্মিনাল ইয়াটা উপরে ক্লিক করে সে টার্মিনালটা ওপেন করছে এবং লিখছে কি npx স্পেস ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ স্পেস তার প্রজেক্টের নাম। তো এখন যখন সে এন্টার দিছে, এই কমান্ডটা কি করবে, রিয়েক্টের যত ধরনের ডিপেন্ডেন্সি আছে সবগুলো এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবে সে। ওই যে নামটা দিছে হ্যালো ওয়ার্ল্ড, দেখো এখানে অলরেডি চলে আসছে ভিএস কোডে। তোমরা যদি দেখো ভিএস কোডে অলরেডি ফোল্ডারটা চলে আসছে, ক্রিয়েট হয়ে গেছে, এবং সেখানে তোমার রিয়েক্ট রিলেটেড যত ডিপেন্ডেন্সি আছে, রিয়েক্টের লাইব্রেরি যত ফেসিলিটি যত বিল্ট ইন যা কিছু আছে সবগুলো এখন ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টল হবে। এবং এখানে অলরেডি একটা ফাইল ক্রিয়েট হয়েছে প্যাকেজ.json। তো যত ধরনের ডিপেন্ডেন্সি তোমার ফোল্ডারে বা ওই রিয়েক্ট প্রজেক্টে থাকবে সবগুলো এই প্যাকেজ.json এ বারবার কি আপডেটেড হইতে থাকবে। মানে তুমি যখনই কোনো নতুন ডিপেন্ডেন্সি ইনস্টল করবে সাথে সাথে ওখানে লিখা উঠে যাবে যে এই ডিপেন্ডেন্সির এই ভার্সনটা আপনার কাছে আছে। ওকে, তো আমরা সামনের বিভিন্ন ডিপেন্ডেন্সি ইনস্টল করব, তখন দেখাবো যে এটা কিভাবে ইমিডিয়েটলি হয়ে যাচ্ছে। তো আপাতত বুঝে নাও রিয়েক্টের যা কিছু আছে একটা প্রজেক্টকে রান করানোর জন্য নোড.js এর মাধ্যমে নোড.js সার্ভারকে ইউজ করে সবকিছু এখন ইনস্টল হয়ে যাচ্ছে। এর একটু সময় নেই। তো যাদের আমি একটা জিনিস অ্যালার্ট করে দিই, যাদের র্যাম একটু লো কনফিগারেশনের, যাদের পিসি একটু লো কনফিগারেশনের, লাইক যাদের 4 GB র্যাম, তাদের এই জিনিসগুলো হয়তো অনেক সময় নেবে। ওকে, তো অধৈর্য হওয়ার কিছু নেই। আমার নিজেরও 4 GB র্যামে, আমি রিয়েক্ট শিখছি, আমি 4 GB র্যামে রিয়েক্ট শিখাইতে আসছি 12 GB র্যামে। ওকে, তো যাদের পিসির কনফিগারেশন লো তাদের একটু ধৈর্যশীল হয়ে এই কাজগুলো করতে হবে, কারণ ওই যে রিয়েক্ট যে নোড.js সার্ভারটা তৈরি হবে রিয়েক্টের জন্য, এটা প্রচুর স্লো, মানে প্রচুর মানে র্যাম খায়। ঠিক আছে, তো ওই জিনিস ওই সময় একটু ধৈর্য ধরতে হবে। তোমাদের হয়তো বা এক একটা প্রজেক্ট রান হইতেই আধা ঘন্টা লেগে যেতে পারে ইনস্টল করে, তো এটা একটু ধৈর্য ধরতে হবে তখন। আর যারা পারবা তারা একটু এক্সট্রা র্যামটা লাগাই ফেলিও, যদি পারো তাহলে এক্সট্রা র্যাম যদি লাগাই ফেলো তাহলে হচ্ছে যে খুবই স্মুথলি কাজগুলো করতে পারবা, এই আর কি। তো এখন দেখো তোমরা একটু লেখাগুলো দেখো, এখানে কি কি ইনস্টল হচ্ছে দেখো। মেইন জিনিস রিয়েক্ট, মানে রিয়েক্টের যা কিছু আছে সবগুলো ইনস্টল হচ্ছে। তারপরে কি ইনস্টল হচ্ছে, রিয়েক্ট ডোম। ফারহান একটু করে দিত, এটাকে কালার করে দিত, মানে যেভাবে কার্সর দিয়ে করে আর কি, মানে কার্সর একটা রেখে, হ্যাঁ দেখছো তো এই জায়গাতে আমি কথা বলতেছি। কালার এত কিছু করতে হবে না, না না এত কিছু করিস না, এত কিছু করে আমি জাস্ট এমনি এতটুকু মানে যে কার্সর রাখতে বলছি যে। তো দেখো রিয়েক্ট, দেন রিয়েক্ট ডোম, তারপরে রিয়েক্ট স্ক্রিপ্ট উইথ CRA টেমপ্লেট কি আমি জানি না, মানে যা হোক মানে ইম্পর্টেন্ট কিছু। তারপরে এখানে দেখো রিয়েক্ট মানে কি, রিয়েক্টের যা কিছু আছে ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো। তারপর রিয়েক্ট ডোম, ডোম মানে হচ্ছে যে গিয়ে কি ছিল, ডকুমেন্ট অবজেক্ট মডিউল, আই থিংক। আমি ওয়ার্ডটা অত ডকুমেন্ট অবজেক্ট মডিউল, ডকুমেন্ট অবজেক্ট মডেল, হ্যাঁ মডেল ডকুমেন্ট অবজেক্ট, হ্যাঁ মডেল নাকি মডিউল, না মডিউল না মডেল। ওকে, অর্থাৎ HTML ডকুমেন্ট নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, তো HTML নিয়ে অলরেডি যারা কাজ করছো তারা ওই যে বলছিলাম ডিভ ট্যাগ বা এগুলো প্রত্যেকটা এক একটা ডকুমেন্ট। তো ওই জিনিসগুলোর মধ্যে যে আমরা বিভিন্ন জিনিস রেন্ডার করব, বিভিন্ন জিনিস লিখবো প্রোগ্রামেটিক্যালি, ওই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল হচ্ছে। তারপরে হচ্ছে অলরেডি অনেক কিছু হয়ে গেছে ইনস্টল, তো আর বেশি কিছু এখানে বলার নাই বিগিনারদেরকে। সামনে তো আমরা ভিতর থেকে একদম সবকিছু দেখবো। দেখো এখানে অলরেডি অনেক কিছু ইনস্টল হয়ে গেছে। এখানে দেখো ফাইল স্ট্রাকচার, এখান থেকে আমি বলা শুরু করে দিই আস্তে আস্তে, এগুলো ইনস্টল হোক। আর ভিতরের ডিপেন্ডেন্সি অলরেডি যা হয়েছে, যেমন দেখো, হ্যাঁ কে একটা কোয়েশ্চেন করছো, মাই রিয়েক্ট যেটা আমরা ফাইল ক্রিয়েট করছি ওখান থেকে ওই হ্যালো ওয়ার্ডটা ডাইরেক্ট ওপেন করা যাবে না, মানে ক্রিয়েট করা যাবে না? বুঝি নাই। আমরা যেটা মাই রিয়েক্ট প্রজেক্ট ফাইলটা ওপেন করছিলাম ওখান থেকে হ্যালো ওয়ার্ডটা আমরা ওপেন করতে পারবো না? এখান থেকেও পারা যাবে, তখন আপনার মানে প্যাকেজগুলো কি অটোমেটিক আর আসবে না আর কি? হ্যাঁ ওখান থেকে বলতে বুঝি নাই, মানে ওখান থেকে বলতে বুঝতেছি না তোমার কথাটা। ওই ওখানে মাই রিয়েক্ট প্রজেক্ট যেটা ওখান থেকে হ্যালো ওয়ার্ডটা আমরা তো কমেন্ট দিয়ে মানে ফাইলটা একটা নতুন ক্রিয়েট করছি, এখন ওটা কমেন্ট না লিখে ওখান থেকে নিউ ফাইল দিয়ে করা যাবে না? হ্যাঁ করা যাবে, তখন আপনার এরকম প্রত্যেকটা জিনিস নিজের করতে হবে। যেমন এখানে কতগুলো ফাইল দেখেন, অ্যাপ CSS, মানে এগুলো আমার থেকে আবার লাগবে, এখন অটোমেটিক্যালি এটা হয়ে গেছে আর কি, CSS SQL সবগুলো। জাস্ট NPX, না ওইটা তো ইউজলেস, ওইটা তো পুরো ইউজলেস। তাহলে তুমি রিয়েক্ট কেন ইউজ করতেছো, তাই না?
হ্যাঁ 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 রিয়াক্ট কেন ইউজ করবা তাহলে? তাহলে তুমি হচ্ছে যে কি নিজের মতো করে করতে হবে না? তো এটা তো ইউজলেস। তাহলে রিয়াক্ট শিখে লাভ কি? রিয়াক্ট আমরা এটা করছি কেন? রিয়াক্টের সব ডিপেন্ডেন্সি আনার জন্য। ও তুমি আচ্ছা, তো তাই। আরেকটা, তুমি কি এখন মানে আমাদেরকে ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি কেন দেয়? আমাদের যে যে কিছু জিনিস হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট প্রত্যেকটা প্রজেক্টে কমন, সেই জিনিসগুলো যাতে স্কিপ করি আমরা, আমাদেরকে যাতে একটা স্ট্রাকচার দিয়ে দেয়, সেই জন্যই তো আমরা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ইউজ করি। এখন তুমি যদি চাও যে ওখান থেকে নিজে থেকে সবগুলো ফাইলগুলো ক্রিয়েট করবা, তাহলে তো হচ্ছে যে রিয়েক্ট ইউজ করে লাভ না, এটা তো তোমার একটা লাইব্রেরি হয়ে যাচ্ছে, তাই না? এই আর কি। আচ্ছা, আচ্ছা আমাদের ইনস্টল ফারহান, এক মিনিট, আমি কিছু কথা বলবো। আচ্ছা আচ্ছা তো প্রথমে হচ্ছে, তার মানে রিয়েক্টের ফাইলগুলো রাখার জন্য টার্মিনালে ওই কমান্ডটা লিখছে। হ্যাঁ, রিয়েক্টের ফাইলগুলোকে রাখার জন্য না, রিয়েক্টের ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য, রিয়েক্টের যত ডিপেন্ডেন্সি আছে সবগুলো ডাউনলোড করতেছে ওই ওই কমান্ডটা। টার্মিনালে গেছি, ওই ফোল্ডার থেকে টার্মিনালে যাবো যে, মানে দেখো, আমি যেহেতু ওই গিটহাব বলতেছি, এটা কি ভিএস কোডে যখন আমার ওই ফোল্ডারটাই আছে, ফোল্ডারটাকে ওপেন করছি, সেখান থেকে যখন টার্মিনাল শুরু করছে, টার্মিনাল তো তোমরা যদি একটু দেখো তাহলে সি ইউজার্স সাকিব ভাই, তারপরে ডকুমেন্টস, মাই প্রজেক্টস, ওই ফোল্ডারটাই থেকে টার্মিনালটা ওপেন হয়েছে। দেন আমরা ওই ফোল্ডারের মধ্যে npx create reactive দিছি, তখন হচ্ছে যে কি হয়েছে, আমাদের জন্য ওই ডিপেন্ডেন্সিটা ইনস্টল হয়ে গেছে ওই ফোল্ডারের মধ্যে। আচ্ছা তারপর তারপর হচ্ছে যে কি, এখন আমাদের সবকিছু ডাউনলোড করা শেষ। এখন হচ্ছে ওই ফারহান, এরপরে কি করবি তুই? এরপরে আচ্ছা দেখা কিভাবে সিডি। আচ্ছা না, আপাতত ওইটা দেখাস না, আগে আমি একটু বলি ফাইলের স্ট্রাকচার গুলো। তো এর আগে আমাকে 1 মিনিট সময় দিতে হবে, কারণ আমার কারেন্টটা চলে গেছে। তো আমার থেকে একটু মোবাইল থেকে আমি আগে ইয়াতে মিটে জয়েন দিয়ে দিই, তারপর আমি কন্টিনিউ করতেছি। তবে 1 মিনিট ওয়েট করো। আচ্ছা সমস্যা নেই। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা এখানে হ্যালো ওয়ার্ড ক্রিয়েট করে এরকম যদি আরেকটা ক্রিয়েট করে, তাহলে আমাদের আরেকটার নতুনটার জন্য এরকম আবার কমান্ড লিখতে হবে না? হ্যাঁ নতুন npx create react app। মানে প্রত্যেকটার জন্য আমাদের হ্যাঁ যাটা ওই। প্রত্যেকটা প্রজেক্টের জন্য আপনাদের নতুন করে একটা করে কমান্ড লিখে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, বুঝছি। এখন দেখেন আমাদের প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের অলরেডি একটা সাজেশন দিচ্ছে, বলছে সিডি হ্যালো ওয়ার্ল্ড। সিডি অর্থ হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। এখন আমরা সিডি দিয়ে যদি হ্যালো ওয়ার্ল্ডে যাই, তারপর আমরা npm স্টার্ট দিলে আমাদের রিয়েক্ট অ্যাপটা কম্পাইল হবে কিংবা রান হবে বলা যেতে পারে। আচ্ছা এর আগে একটু ফাইল স্ট্রাকচার গুলো জেনে নেওয়ার দরকার, এর জন্য শাহরিয়া আসুক, ও বলবে আর কি বিষয়গুলা। আচ্ছা একটা এক্সটেনশনের কথা বলে দিই আপনাদের, রিয়েক্ট নিয়ে কাজকে আরো সহজতর করার জন্য, যেমন রিয়েক্টের মধ্যে কিছু কিছু কাজ খুব বারবার করা লাগে, পরে আপনারা জানতে পারবেন কি কাজগুলো বারবার করা লাগে। যেমন এর মধ্যে একটা হচ্ছে একটা ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করা, কিংবা কোন একটা ইউজার স্টেট কল করা। এই কাজগুলো যেন বারবার লিখতে না হয়, এই জন্য একটা এক্সটেনশন আছে বিএস কোডের মধ্যে। এই জন্য আমরা লিখবেন ES7। ES7 লিখলে প্রথমে চলে আসবে যে এক্সটেনশনটা, এটা ইনস্টল করলেই হয়ে যাবে। আমি যদি ইনস্টল দিই তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এখানের মধ্যে একটু ডকুমেন্টেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কাজ কি। যেমন দেখেন, কোথায় যাব, এই তো। যেমন আপনি যদি লিখেন IMP, তাহলে আপনাদের অটোমেটিক একটা কোড চলে আসবে, ইনপুট মডিউল নেম। এই কাজটা রিয়েক্টে প্রায় সময় করতে হয়। এরকম এখানের মধ্যে যে কাজগুলো আছে এগুলো প্রায় সময় রিয়েক্টের মধ্যে করতে হয়। তো যেন আমাদের এই পুরো কোডটা লিখতে না হয়, শুধুমাত্র আমরা এই শর্টকাট লিখলে, IME লিখলে আমাদের এই পুরো কোডটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো এই এক্সটেনশন কাজ হচ্ছে এটাই, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের কোড লেখার ক্ষেত্রে একটু সহজ করে দেয় এই আর কি। এগুলোর বিভিন্ন কাজগুলো আপনারা সামনে ক্লাস যেগুলো শাহরিয়ার নেবে সেগুলোর মধ্যে দেখবেন আশা করি। তো আপনারা এটা একটু ইনস্টল করে নেবেন। আমি মূলত 3টা এক্সটেনশন ইনস্টল করেছি। একটা হচ্ছে কালার থিমের জন্য, কালার থিমের জন্য যাবেন কালার থিম এবং ইনস্টল এডিশনাল কালার থিমস। আচ্ছা কেউ কথা বলতেছে?
সবাই একটু মিউট করে ফেলো। সরি, এটা আমার দোষ ছিল এই কটা। আচ্ছা ওকে, সমস্যা নেই, বল এখন। Okay. তো তুই কি দেখা দিছিস ওই যে ES7 এর ওই এক্সটেনশনটা হ্যাঁ কিভাবে হ্যাঁ ইনস্টল করতে হয় দেখাইছিস ভালো করে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট কোন ES7 জায়গায় ক্লিক লিখে সার্চ করবে এবং ক্লিক করতে হবে সেটা দেখা দে একটু। এ তো এটা এখানে মাউস রাখলে আসবে এক্সটেনশন, এখানে ক্লিক করবে এবং ক্লিক করে লিখবে ES7। তাহলে প্রথমেই যে এক্সটেনশনটা আসবে এটাতে ক্লিক করে এখানে একটা ইনস্টল অপশন আসবে, সেটাতে ক্লিক করলে এটা না, এক্সটেনশন। এটার পাশে আনইনস্টল যেখানে লেখা আছে হ্যাঁ ওখানে ইনস্টল অপশন থাকবে তোমাদের। ওর কাছে আনইনস্টল আছে, তোমাদের কাছে ইনস্টল থাকবে। ওখানে ক্লিক করলে জাস্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আর বাকি এক্সটেনশন গুলো একটু পরে দেখা, আমি যতক্ষণ একটু ফাইল স্ট্রাকচারটা একটু বলে নিই আচ্ছা ওদেরকে, আচ্ছা, তারপরে বাকি এক্সটেনশন তো গুলো আমি দেখা। একটা কালার থিমটা একটু ইয়ে করি। উম, কালার থিমটা একটু চেঞ্জ করবে যেটা। এটাই ভালো, আপাতত এটাই থাকুক। আচ্ছা হ্যাঁ বল। আর তোমাদের ওই কালার থিম নিয়ে বেশি টেনশন নেওয়ার দরকার নেই। এটা ইউজ না করলেও চলে, মানে এটা ডেভেলপমেন্টে কোনো প্রভাব ফেলবে না। আমি নিজেও কোনো কিছু ইউজ করি না। ওকে, সো প্রথমে দেখো ওই যে নোড মডিউলস একটা ফোল্ডার দেখা যাচ্ছে, ওই যে দেখো ওই হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে এই নোড মডিউলসটা হচ্ছে যে গিয়ে তোমার ওই যে নোড জেএস এর যেটা যত ডিপেন্ডেন্সি, মানে যা কিছু ইনস্টল করবা npm সবগুলো ওখানে গিয়ে জমা হবে। এবং ওইটা ইউজ করেই হচ্ছে যে গিয়ে আমাদের কি সার্ভারটা রান হবে এবং ওখানে যত ডিপেন্ডেন্সি আছে সবগুলো ওখানেই ইউজ হবে। দেন ওগুলা কি তোমার ওই রিয়াক্ট প্রজেক্ট যেটা আছে ওখানে সাপ্লাই আসবে। তো এটা হচ্ছে নোড মডিউলস। তারপরে আমাদের কি আছে, পাবলিক ফোল্ডার। তো পাবলিক ফোল্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ওই যে index.html। রিয়াক্ট হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েব অ্যাপ্লিকেশন। কারণ কি, কারণ হচ্ছে যে গিয়ে এটার মেইন এইচটিএমএল যে কোডটা সেটা হচ্ছে index.html। এখান থেকে সবকিছু এই এই index.html এর মধ্যে আমরা বাইরে যত মানে অন্যান্য ফাইলে যত এইচটিএমএল কোড লিখবো সবগুলো এই index.html এর মধ্যেই ঢুকে যাবে একটা রুট ডিভিশনের মধ্যে। এই দেখো এখানে একটা লেখা আছে রুট ডিভিশন। ওই ফারহান একটু কালার করে এটাকে, মানে উপরে এই তো দেখো ডিভিশন আইডি ইকুয়াল টু রুট। এই ডিভিশনটার মধ্যে যত এইচটিএমএল কোড আছে সবগুলো গিয়ে গিয়ে কি রেন্ডার হবে। রেন্ডার হওয়া মানে ঢুকে যাওয়া। ওকে, ওগুলো আরো ভালোভাবে দেখবো, জাস্ট আমি বলতেছি আর কি। তো index.htmlটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল আমাদের পাবলিকের মধ্যে বা পুরো রিয়েক্ট প্রজেক্টের মধ্যে। সব এইচটিএমএল কোড এখানে গিয়ে রেন্ডার হবে বা ঢুকে যাবে। তারপরে এর নিচে আছে কি সোর্স ফাইল, সোর্স ফোল্ডার। এই সোর্স ফোল্ডারের মধ্যে আমরা আমাদের নতুন নতুন ফাইল ক্রিয়েট করব, নতুন যা কিছু আছে আমাদের পার্সোনাল ফোল্ডার কম্পোনেন্টের ফোল্ডার সবকিছু এখানে ক্রিয়েট হবে এবং আমরা এখান থেকে কি কোডগুলো রান করব এবং এখান থেকে কোডগুলো গিয়ে ওই রেন্ডার হবে index.html। আর এখানের মেইন যে ফাইলটা সেটা হচ্ছে index.js, যেটা অরিজিনাল মানে জাভাস্ক্রিপ্ট ফাইল মেইন, মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকিগুলো অবভিয়াসলি ইম্পর্টেন্ট যেখানে আমরা কোডগুলো লিখবো, বাট মেইন কাজ এই দুটাই করবে। তারপরে অন্যান্য জিনিস আছে এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট না, আপাতত বিগিনারদের বোঝার দরকার নাই। তারপরে ওই যে প্যাকেজ.json-এ যেতে পারি আমরা। ফারহান একটু প্যাকেজ.json দেখা। এখানে দেখো আমাদের যত ওই যে বলছিলাম না যত ডিপেন্ডেন্সি আছে তখনই সেগুলো সব এই প্যাকেজ.json-এ লেখা থাকবে। দেখো আমি যখন তোমাদেরকে দেখাইছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না। ওই যে কারণ সম্পূর্ণ ওই ডিপেন্ডেন্সি ইনস্টল হয় নাই তখনও, কিন্তু এখন আছে। এখন দেখো তোমাদের রিয়াক্ট ভার্সন আছে, রিয়াক্ট ডোমের কোন ভার্সন সেটা আছে, রিয়াক্ট স্ক্রিপ্টের ভার্সন আছে, প্রত্যেকটা জিনিসের ভার্সন আছে। তারপর নতুন আমরা অনেকগুলো ডিপেন্ডেন্সি ইনস্টল করব, লাইক আমরা রিয়াক্ট রাউটার ডোম ইনস্টল করব, ম্যাটেরিয়াল ইউআই ইনস্টল করব, তারপরে এক্সিএস ফায়ারবেস। ইনস্টল করব, ওগুলোর ফায়ারবেস ইনস্টল করব, ওগুলোর ভার্সনও কি এখানে লেখা হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে যে আমাদের ফাইল স্ট্রাকচার। তবে আমরা ক্লাসে এতগুলো ফাইল থেকে ও মানে এত উপর থেকে প্রজেক্ট শুরু করব না। আমরা কোথায় চলে যাবো জানো, আমরা সোর্সের মধ্যে যে index.js আছে, একটু ফারহান যা, এটা হচ্ছে বললাম না যে মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল, আমরা এখান থেকে এডিট করা শুরু করব। ডিরেক্ট এখানে যত কোড আছে সবগুলো আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা নিজের হাতে সবকিছু কি লিখবো। লিখে তারপরে হচ্ছে যে তারপরে শিখাবো কিভাবে ডিরেক্টলি ইনস্টল করার পর যে অলরেডি প্রজেক্টটা দেওয়া আছে সেখান থেকে কিভাবে কি কাজ শুরু করবা। কিন্তু আমরা একদম ভেঙে ভেঙে ভিতর থেকে দেখবো কিভাবে এই জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে ওই যে index.html ফাইলের মধ্যে কোড চলে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমরা কি একদম ভেঙে ভেঙে দেখবো। এই কোডগুলো আমরা সবগুলো ডিলিট করে দিব, কেটে দিব। ফাইল ডিলিট করবো না, বাট এই ফাইলের কোডগুলো কেটে দিব, কেটে দিয়ে ভেতর থেকে দেখবো ইনশাল্লাহ আমরা। তো এটা হচ্ছে গিয়ে ফাইল স্ট্রাকচার। এখন ফারহান দেখাবে কিভাবে তুমি ওই যে এতক্ষণ কিন্তু আমরা ইয়ার বাইরে আমরা কিন্তু মাই রিয়েক্ট প্রজেক্টে আছি, যে আমরা কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট যেটা
এখন ফারহান ক্রিয়েট করছে ওখানের ভিতরে নাই। এখন ফারহান দেখাবে কিভাবে ওই ফোল্ডারের মধ্যে ঢুকবো, টার্মিনালটা ওই ফোল্ডারের মধ্যে ঢুকাবো, তারপরে কিভাবে আমাদের রিয়েক্ট অ্যাপটাকে স্টার্ট করব। ফারহান আচ্ছা হ্যাঁ, তো আমরা যদি এখন রিয়েক্ট অ্যাপ স্টার্ট করার ওয়ে হচ্ছে npm start, এটা লিখে রিয়েক্ট অ্যাপ স্টার্ট করা যায়। কিন্তু এখন আমরা যদি npm start লিখে দেখাই আপনাদেরকে, আচ্ছা এখানে আমার টার্মিনালটা একটু ওপেন করি, নিউ টার্মিনাল। আচ্ছা হ্যাঁ, এখন আমি যদি লিখি npm start, তাহলে কিন্তু আমার হবে না। কেন? আমরা যে ফোল্ডারের মধ্যে আছি এখানের মধ্যে কিন্তু আমাদের রিয়েক্ট প্রজেক্টটা নেই। এটা প্রাথমিক অবস্থা অনেকেই ভুল করে, আমিও করেছিলাম, জাস্ট npm start লিখেছিলাম কিন্তু কাজ হয়নি। তো আমাদের করতে হবে কি, আমাদের যে ফোল্ডারের মধ্যে আমাদের রিয়েক্ট প্রজেক্টটা আছে ওই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। এজন্য আমাদের টার্মিনালের মধ্যে দিয়ে কোন একটা ফোল্ডারে ঢোকার ওয়ে হচ্ছে সিডি। আমরা সিডি লিখবো এবং সিডি পরে লিখবো হচ্ছে আমরা যে ফোল্ডারের মধ্যে ঢুকতে যাচ্ছি ওই ফোল্ডারের নাম। আমাদের ফোল্ডারের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমরা জাস্ট SELL লিখে ট্যাব প্রেস করলে আমাদের ফোল্ডারের নাম চলে আসবে এবং এন্টার দিব। তাহলে এখন দেখাচ্ছে আমি এখন ওই ফোল্ডারের মধ্যখানে আছি। এই যে ডকুমেন্টস মাই রিয়েক্ট প্রজেক্টস হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখানে তো দেখো এখন হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের টার্মিনালটা ছিল অ্যাকচুয়ালি মাই রিয়েক্ট প্রজেক্টে, ওকে, মাই রিয়েক্ট প্রজেক্ট ফোল্ডারের জন্য। এখন কিন্তু টার্মিনালটা হয়ে গেছে কি হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের জন্য। ওকে, এটাই তো কারণ আমার যে রিয়েক্ট প্রজেক্ট যেখানে ওই ফোল্ডারকে আমাদের করতে হবে, যেখানে আমাদের রিডমি প্যাকেজ.json নোড মডিউল যেখানে আছে ওই ফোল্ডার থেকে কি টার্মিনালটা রান করতে হবে। আর এখানে ফান যেটা করছে সিডি দিয়ে আমরা হচ্ছে টার্মিনালে বিভিন্ন ফোল্ডারের মধ্যে ঢুকি, আর সিডি দিয়ে সে কি অ্যাকচুয়ালি এখানে সে একটু তাড়াতাড়ি করে ফেলছে জিনিসটা। অ্যাকচুয়ালি তোমরা আচ্ছা, করবা গিয়ে এটা সিডি হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডার প্রজেক্ট নেমটা দিলেই হয়ে যাবে, হ্যাঁ প্রজেক্ট নেমটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ, সিডি জাস্ট আগে একটু প্রজেক্ট নামটা দিই। হ্যালো হ্যাঁ, ওয়ার্ল্ড, প্রজেক্ট নেমটা লিখবি হ্যাঁ এটা লিখলেই কাজ হয়ে হ্যালো যাবে। ওয়ার্ল্ড, এভাবে লিখে যখন এন্টার দিবা, এন্টার দে, দেন ঢুকে গেছে। তো এটার একটা শর্টকাট হচ্ছে যে কি এখন যেটা ফারহান দেখাইছিল সেটা আবার দেখাই, একটু ব্যাক দে। এখন দেখো আচ্ছা, সে ব্যাক কিভাবে দিচ্ছে দেখো, সিডি ডট ডট দিয়ে স্ল্যাশ, এটা লিখলে আমরা কোন একটা হ্যাঁ। ফোল্ডারের আগের ফোল্ডারে যেতে পারবো। হ্যাঁ, স্ল্যাশও previous দেওয়া folder লাগে না, জাস্ট ডট ডট দিলে হয়, Dot- মানে স্ল্যাশটাও হ্যাঁ, দেওয়া লাগে না আসলে। আচ্ছা ওকে, তো ফোল্ডারের বাইরে যেতে হলে সিডি ডট ডট দিয়ে এন্টার দিলে আমরা কি ওই ফোল্ডার থেকে বের হয়ে যেতে পারবো, মানে প্যারেন্ট ফোল্ডারে চলে যেতে পারবো। তো এখন একটা শর্টকাট হচ্ছে আমরা দেখো আমাদের সফটওয়্যার হয়, দেখো আমি যদি হ্যালো ওয়ার্ল্ডটা ডিরেক্টলি লিখতে স্পেলিং মিস্টেক হইতে পারে, তো আর আমরা পুরোটা লিখবো কেন, আমরা শর্টকাট জানি। তাহলে আমরা জাস্ট ফার্স্ট কয়েকটা ক্যারেক্টার লিখে ট্যাব দিব। ট্যাব মানে হচ্ছে যে চারটা স্পেস যখন ক্রিয়েট হয়ে টিএবি একটা ইয়া লেখা আছে ক্যাপস লকের উপরে, ওইটা ক্লিক করবা। তো ফারহান HE লিখছে এবং ট্যাব ক্রিয়েট করবে। এখন ট্যাব ক্লিক কর, হ্যাঁ দেখো সাথে সাথে ফোল্ডারটা আসছে এবং এটা একটা ফোল্ডার না, মানে ধরো HE দিয়ে ফোল্ডার আছে, হ্যালো ওয়ার্ল্ড আছে, এরপর HELL আছে, তারপরে HELL ও হ্যালো আছে ফোল্ডারের নাম। তাহলে একটা একটা ট্যাব দিয়ে দিয়ে সেগুলো একটা একটা চেঞ্জ করতে পারবা কোনটাতে অ্যাকচুয়ালি তোমরা ঢুকবা। এগুলো শর্টকাট, এগুলো না জানলেও হবে। জাস্ট কি ধরলে এখন বিগিনার হিসেবে ডিরেক্ট পুরো প্রজেক্টের নামটা লিখে এন্টার দিবা, সিডি দিয়ে পুরো প্রজেক্টের নাম দিয়ে এন্টার দিলে ওই ফোল্ডারে টার্মিনাল ওপেন হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, ওকে, তো আমরা ফারহান এখন কন্টিনিউ কর। প্রজেক্টের মধ্যখানে অর্থাৎ প্রজেক্টের যে ডিরেক্টরির মধ্যে আছে আমি টার্মিনালটা সেখানে নিয়ে গেলাম এবং আমি এখানে লিখব হচ্ছে npm start। এটার কাজ হচ্ছে কোন একটা রিয়েক্ট প্রজেক্ট রান করার জন্য এই কমান্ডটা লেখা হয় আর কি। ফারহান একটু কার্যটা সবাইদের ক্লিয়ার বুঝে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই দেখো npm start হচ্ছে কি ওই যে Node.js এর যে সার্ভারের কথা বলছি তোমাদেরকে এতক্ষণ আমি, ওকে, যে Node.js এর সার্ভারে আমাদের কি প্রোগ্রামটা রান হবে। কি রান হলো না কেন? হয়েছে, এই তো। কই এরর দেখাচ্ছে যে না, npm এরর। এটা আমার ওই একটা npm এর সম্মত কোন একটা ভার্সনের জন্য এটা সবার আসবে না, এটা এরর না আসলে, এটা আমার পাওয়ার শেল দিয়ে ওপেন এরর করেছি নাকি তো ওয়ার্নিং? এজন্য। আচ্ছা সমস্যা নাই। এটা তাহলে কোনো দেখো, effect না। তাহলে অ্যাকচুয়ালি এটা করতে গিয়ে কি বলো ওই npm মানে কি নোড প্রোগ্রাম মডিউল। তো এটা করতে গিয়ে এখন আমাদের জন্য একটা Node.js সার্ভার ক্রিয়েট করছে, যে Node.js সার্ভারে কারেন্টলি আমার রিঅ্যাক্ট অ্যাপটা রান হচ্ছে। এটাই হচ্ছে Node.js এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে Node.js কেন লাগতেছে আমাদের। Node.js লাগতেছে আমরা জাভাস্ক্রিপ্টে যাতে একটা সার্ভারে রান করতে পারি, জাভাস্ক্রিপ্ট ফাইল হোক, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম হোক, জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি হোক, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক হোক, যাই হোক, এইগুলাকে যাতে আমরা একটা সার্ভারে রান করতে পারি, এর জন্য হচ্ছে Node.js। তো Node.js শুধু আমাদের ফ্রন্ট এন্ডে না, ব্যাক এন্ডেও লাগবে। ব্যাক এন্ডেও যখন আমরা ওই যে আমাদের ব্যাক এন্ড রান করবো তখন কিন্তু Node.js সার্ভারে রান করতে হবে।
তো এই নোড যে npm স্টার্ট দিয়ে আমরা কি করছি, আমাদের জাভাস্ক্রিপ্ট নোড যে সার্ভারটা আছে আমাদের কিসের জন্য, ওই যে কিসের নাম রিঅ্যাক্টের অ্যাপের জন্য যে সার্ভারটা আছে সেটা এখন রান হয়েছে, এখন লোকালি আমাদের রিঅ্যাক্ট অ্যাপ রান হচ্ছে। তো এখন হচ্ছে যে কি এভাবে সুন্দর একটা স্ক্রিন একটা লোগো দেখতেছো, এগুলো সবগুলো কোড ওখানেই আছে। আচ্ছা তারপরে হচ্ছে এখন আমি নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এভাবে স্ক্র্যাচ থেকে দেখব কিভাবে এগুলো এডিট করব। তো আপাতত এতটুকু তোমাদের কাজ শেষ। তোমাদের কাজ এতটুকুই যে তোমরা ফার্স্টে ভিএস কোড ইনস্টল নোট জেএস ইনস্টল করবা, তারপরে ভিএস কোড ইনস্টল করবা, তারপরে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারের থেকে ভিএস কোডে ঢুকে টার্মিনালে ঢুকবা, টার্মিনাল থেকে কি তোমরা npm স্টার্ট দিয়ে সরি npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ দিয়ে একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করবা, দেন ওইটাকে npm স্টার্ট দিয়ে স্টার্ট করবা। ওকে, এতটুকু হচ্ছে তোমাদের আচ্ছা কাজ। হ্যাঁ সারিয়া এবং ওই পরবর্তীতে জিনিসগুলো দেখাবো। এখন ফারহান দেখাবে হচ্ছে কিভাবে কিছু অনেকগুলো ইম্পর্টেন্ট এক্সটেনশন আছে, ওই এক্সটেনশন গুলো সে ইনস্টল করে দেখাবে। আচ্ছা যেটা খুব দরকার পড়ে সেটা তো দেখালাম ES7। আরেকটা দরকার পড়তে পারে যখন আমরা রুট লেভেলের রিয়েক্ট নিয়ে কাজ করতে পারবো, মানে বেসিক লেভেলের লাইভ সার্ভার। লাইভ সার্ভার লিখলে আসবে এবং এটা ইনস্টল করে নেবেন আপনারা। আচ্ছা আরেকটা কথা বলে দিই, রিয়েক্টের মধ্যে কিন্তু বাই ডিফল্ট অটো রিলোডিং অপশনটা রিয়েক্টের মধ্যে আছে। যেমন আমি এখানের মধ্যে একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। জাস্ট এখানে লিখলাম আমাদের প্যারাগ্রাফ টাইপের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আমি লিখেছি, এবং এখানের মধ্যে আপনারা সবাই অটো সেভটা অন করে রাখবেন। তাহলে হবে কি কোনো একটা কিছু ফাইল এডিট করার পরে আপনাদের বারবার কন্ট্রোল এস কিংবা এখানে গিয়ে ফাইল সেভ করতে হবে না, জাস্ট কোনো কিছু চেঞ্জ করলেই আপনাদের অটোমেটিক সেভ হয়ে যাবে। এবং যেটা বললাম রিয়েক্টের মধ্যে অটো রিলোড একটা অপশন বাই ডিফল্ট দেওয়া আছে, সেটা হচ্ছে কি কোনো ফাইলের মধ্যে চেঞ্জ আসলে সে অটোমেটিক আমাদের জাভাস্ক্রিপ্ট অর্থাৎ রিয়েক্টটা এখন অটোমেটিক কম্পাইল করে দেয় এই আর কি। এখন আমি যদি আমাদের প্রজেক্টের মধ্যে যাই, দেখবেন ওই আগে যেটা ছিল সেটা এডিট হয়ে আমরা নতুন যে লেখাটা লিখলাম সেটা অটোমেটিক চলে আসলো। তো আপাতত হ্যাঁ, আরেকটু চেঞ্জ করে দেখা, আবার আরেকটু চেঞ্জ যেমন করে দেখা, হ্যালো আবার আরেকটা জাস্ট লিখলাম, আমার কিছু করার দরকার নাই, সেভ বাটনে ক্লিক করতে হবে না, টার্মিনাল আসতে হবে না। যেমন আমরা কোড ব্লকস যখন কোনো কিছু রান করতে চাই, চেঞ্জ করার পর আমাদের কি করতে হয়, বিল্ড এন্ড রান বারবার প্রেস করতে হয়, ঠিক আছে। কিন্তু রিয়েক্টের মধ্যে ওটা করার দরকার নাই, আমরা জাস্ট কোড লিখবো, কোড লেখার পরে ব্রাউজার গিয়ে দেখবো কাজটা হয়েছে কিনা, দেখবেন আমাদের অটোমেটিক এই যে যে চেঞ্জটা আনলাম সে অটোমেটিক এখানের মধ্যে চলে আসলো ব্রাউজারের মধ্যে। আচ্ছা আমি এটা আমার ক্রোম দিয়ে ওপেন করি এবং দেখবেন একটা সার্ভার ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং আপনারা একটা ইন্টারেস্টিং বিষয়, আপনারা চাইলে কিন্তু এই আপনাদের পেজটা যদি আপনাদের একটা রাউটার থাকে অর্থাৎ ওয়াইফাই রাউটার, তাহলে আপনারা কিন্তু মোবাইল থেকেও আপনাদের পেজটা দেখতে পারবেন। আপনাদের একটা অ্যাড্রেস দিয়ে দিবে, যেমন অন ইউর নেটওয়ার্ক, যদি এটা আপনাদের মোবাইল ব্রাউজারে গিয়ে ক্রোমে গিয়ে এটা লিখে প্রেস করেন, তাহলে আপনাদের অ্যাপটা মোবাইলের মধ্যে কিন্তু রান হবে, যদি একটা আপনাদের ওয়াইফাই রাউটার থাকে আর কি। যাই হোক এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে আমরা মূলত হচ্ছে কাজ হচ্ছে এটাই, npm ইনস্টল করবেন, ভিজুয়াল কোড ইনস্টল করবেন, তারপর npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ একটা প্রজেক্টের নাম, সেটা শেষ হয়ে গেলে npm স্টার্ট। কাজ হচ্ছে এতটুকুই। ওকে। মোমো একটা কোয়েশ্চেন করছে যে কন্ট্রোল এস ক্লিক করতে হবে কিনা। দেখো সে যেহেতু অটো সেভে সিলেক্ট করে রাখছে, ফারহান এখন দেখা হলো কিভাবে অটো সেভ করতে হয়। এই দেখছো এখন অটো সেভে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। ওকে, তখন হচ্ছে যে গিয়ে তুমি যখনই কোড লিখবা সেটা অটো সেভ হয়ে যাবে, অটো কম্পাইল হবে এবং অটো রান হবে। ব্রাউজারটা রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ ওকে, তো তোমার বারবার কি কন্ট্রোল এস দিয়ে আবার ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিফ্রেশ করতে হবে না। তো আচ্ছা এটা ব্যাপারটা এইভাবে হচ্ছে এরকম। দেখালো ওটা আরেকটু ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু আমি দেখাতে বলতেছিলাম আর কি, মনে মনে যে একটু দেখো আচ্ছা এখন স্ক্রিন পাশাপাশি নিয়ে আসছে। তো এখন তুই হ্যালো এভরিওয়ানটা চেঞ্জ আচ্ছা কর। এটা টার্মিনালটা একটু বলে দিই। যেমন আমাদের টার্মিনালটা এখন ওপেন হয়ে আছে, এখন কিন্তু আমাদের টার্মিনালের প্রয়োজন নেই, আমরা কোনো কিছু কম্পাইল করবো না কিংবা কিছু দরকার নেই, তাহলে আমরা টার্মিনালটাকে হাইড করে দিতে পারি। টার্মিনালকে হাইড করার জন্য কন্ট্রোল জে প্রেস করলে টার্মিনালটা হাইড হয়ে যাবে এবং এটা বিহাইন্ড দ্য সিন আপনার রিয়েক্ট অ্যাপটাকে কম্পাইল করবে, ঠিক আছে। এখন আমি আবার কন্ট্রোল জে ক্লিক করলে টার্মিনালে চলে আসবে। একটু হ্যাঁ দেখা, কন্ট্রোল জে দে, কন্ট্রোল জে। কন্ট্রোল জে ওকে, দিলে চলে জে আসবে। মানে ওই যে মানে জোকের জে। হ্যাঁ এটা জে দিয়ে একটা ওয়ার্ড, ভালো একটা ওয়ার্ড বল না, মানে গুড, সবাই জানে যে এরকম। মানে কন্ট্রোল জে গুডের জি না, যেমন হচ্ছে জেলি বা জোক যে কোনো কিছু আর কি জে হ্যাঁ দিয়ে, ঠিক আছে। কিংবা এখান থেকে আপনারা এই তো টার্মিনাল
এখান থেকে করা যায়। আচ্ছা এখানে অপশনটা নেই, আমরা জাস্ট কন্ট্রোল জে দিয়ে কাজটা করবেন। কন্ট্রোল জে হ্যাঁ, দিয়ে হাইড কিংবা কন্ট্রোল জে কন্ট্রোল দিলে জে আসলে দিয়ে শো। কন্ট্রোল জে দিলে চলে যাবে। আচ্ছা এই আমরা আর এখানে কি, দেখাই, পাশাপাশি দেখাই কাজটা। একটু পাশাপাশি দেখা। যেমন আমরা এখানে পি আছে, আমরা একটা s1 ট্যাগ লিখি। আপাতত আমি মনে করছি সবাই HTML টুকটাক জানেন। আমি লিখলাম, কিছু করলাম না, আমাদের অটোমেটিক অর্থাৎ ফাইলটা সেভ হয়ে গেল এবং কম্পাইল হয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ হয়ে এখানের মধ্যে চলে আসলো। দিস ইজ এ রিয়েক্ট অ্যাপ, কিছুই করা লাগলো না। তো এটা হচ্ছে একটা রিয়েক্ট অ্যাপ ক্রিয়েট করার বেসিক। এখন আমরা গিট নিয়ে দেখতে পারি, কি বলিস শাহরিয়া? হ্যাঁ, আপাতত হচ্ছে যে গিয়ে কিভাবে রিয়্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে নোড.জেএস ইনস্টল করতে হয়, ভিএস কোডের এক্সটেনশন, তারপরে কি প্রজেক্ট মানে যা যা লাগে মোটামুটি সব দেখানো হয়েছে। মানে আমরা প্রোডাকশনে যাওয়ার জন্য যা লাগবে আপাতত সব রেডি আলহামদুলিল্লাহ। এখন ফারহান দেখাবো হচ্ছে কিভাবে গিট ইনস্টল করবা, তারপরে গিট ডেস্কটপ ইনস্টল করবা, এবং এই যে এখন সে ফোল্ডার যেটা নামাইছে, সরি ফোল্ডার যেটা ক্রিয়েট করছে মানে রিয়্যাক্ট অ্যাপ যেটা তার কাছে আছে, সেই কোডটা এখন সে গিট ডেস্কটপ ইউজ করে গিটহাবে তুলবে এবং তোমাদেরকে গিটহাব থেকে দেখাবে, তারপরে কিছু চেঞ্জ করে কমিট করে দেখাবে যে কিভাবে জিনিসগুলো করতে হয়। তো ফারহান শুরু করে দে। আচ্ছা অনেকে হয়তো জানেন গিটের ব্যাপারটা, কিংবা যারা জানে না তাদের জন্য একটু বলি। গিট হচ্ছে আপনাদের ফাইলের চেঞ্জেস গুলো মনে রাখার জন্য একটা সফটওয়্যার বা একটা অ্যাপ। যেমন যেমন যখন আপনারা একটা কর্পোরেট লেভেলে যাবেন কিংবা একটা প্রোডাকশন লেভেলে কাজ করবেন, একটা সফটওয়্যার নিয়ে মাসের পর মাস কাজ করতে হয়। যেমন আমরা এখনো যদি আপনারা একটা কাজ করেন বা একটা বড়সড় একটা রিয়েক্ট অ্যাপ বানাচ্ছেন, সেটার মধ্যে আপনারা যদি 1 সপ্তাহ ধরে কাজ করতে হয়, এখন আপনি ধরেন 1 সপ্তাহ আগে একটা ফিচার নিয়ে কাজ করেছেন, এখন 1 সপ্তাহ পর যাচ্ছেন ওই ফিচারটা না ওই ফিচারটার মধ্যে কিছু চেঞ্জ আনার জন্য, এবং অনেক কাজ করে ফেলেছেন 1 সপ্তাহের মধ্যে আপনি। এখন আমি চাচ্ছেন আপনি 1 সপ্তাহ আগে যে কাজটা করেছেন ওই কাজটা দেখতে। এখন নর্মাল আমরা কি করি, যেমন আমরা যখন কোড ব্লকে কাজ করি, কোন একটা ভুল করলে আমরা কি করি, কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থার মধ্যে যাওয়া যায়। যেমন আমি কন্ট্রোল জেড প্রেস করতেছি, আমি আগের অবস্থার মধ্যে যাচ্ছি, কিন্তু এখন ধরেন আপনার এই কাজটা আপনার 1 সপ্তাহ আগের কাজের মধ্যে যাচ্ছেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে আপনি হয়তো বা 1000টা লাইন লিখলেন কিংবা 1000টা কমান্ড করলেন। এখন 1000 বার কি আপনি কন্ট্রোল জেড প্রেস করবেন? অবশ্যই না। তাহলে এর জন্য অর্থাৎ আপনি যদি 1 সপ্তাহ আগের কাজের মধ্যে যেতে চান, তাহলে এই কাজটাকে সহজ করে দিবে হচ্ছে গিট। গিটে আপনাদের তারিখ অনুযায়ী আপনারা গিটের ফাইলগুলোকে চেঞ্জগুলোকে আপনারা গিটের মধ্যে রাখতে পারেন, ট্র্যাক রাখতে পারেন। তাহলে হবে কি, আপনারা চাইলে ওই 1 সপ্তাহ আগে কি কাজটা করেছেন সেটা আপনারা দেখতে পারবেন। এর জন্য গিটের দরকার পড়ে। এবং আরেকটা যেটা গিট, ওকে, এটা আমরা এক্সাম্পল দেখতে পারি। তুই আবার গিটহাবে যাতে একটু আমার প্রজেক্ট থেকে একটু দেখাই ওদেরকে। আমার গিটহাবের আইডি আছে তোর কাছে মোহাম্মদ শাহরিয়ার? না না একটু দিতে পারিস আমাকে চাইলে। এক মিনিট, আমি তোকে লিংক দিচ্ছি আচ্ছা মেসেজিং এ। ততক্ষণে ওই তোকে, গিটহাবের ব্যাপারটা বলে দিই ওদেরকে। হ্যাঁ ততক্ষণে বলতে থাক, আমি তোকে লিংক দিচ্ছি, আচ্ছা, তো তুই বলতে থাক। গিট হচ্ছে শুধুমাত্র আমাদের কম্পিউটারের মধ্যে রাখার জন্য। এখন আপনি চাচ্ছেন আপনি আপনার বাসার মধ্যে কাজ করবেন এবং কিছুদিন পর আপনার বাসে কিংবা আপনার অফিসে গিয়ে কাজ করবেন। এখন চাচ্ছেন বাসার মধ্যে যে কাজটা করেছেন সেটা অফিসে গিয়েও দেখতে, তখন তাহলে আপনাদের অবশ্যই একটা নেটওয়ার্কের মধ্যে কিংবা কোনো একটা ড্রাইভের মধ্যে এটা সেট করে রাখতে হবে। এখন গিটের এই স্ট্যাটাস গুলো সহ যেটা নেটওয়ার্ক বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে পোস্ট করে রাখবে, ওরকম একটা ওয়েবসাইট হচ্ছে গিটহাব। এবং এই গিটহাব হচ্ছে প্রোগ্রামারদের স্বর্গ বলা যায় অনেকটুকু। এখানে অনেক কিছু কাজ করা যায়, সেটা আপনারা পরে দেখবেন। তবে আপাতত এটুকু বড় রাখি, আপনারা গিটহাবের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। খুবই নরমাল, যেমন ফেসবুক কিংবা অন্য কোনো অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করেন ওভাবে সাইন আপ এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। আমি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি সেটার মধ্যে সাইন ইন করতেছি। সাইন ইন দিয়ে দিলাম। তাহলে আমার আমার অ্যাকাউন্টটা গিটহাবের মধ্যে সাইন ইন হয়ে গেল। তো এখন আমরা চাচ্ছি আমরা যে প্রজেক্টটা ক্রিয়েট করলাম এই প্রজেক্টটা গিটহাবের মধ্যে অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে আপলোড হয়ে যাবে। এটা একটা বলতে পারেন গুগল ড্রাইভ। যেমন গুগল ড্রাইভের মধ্যে আমরা যেমন বিভিন্ন ধরনের পিকচার কিংবা বিভিন্ন ধরনের ফাইল রাখতে পারি, গিটহাবের মধ্যেও এই কোনো একটা সফটওয়্যার কিংবা কোনো একটা অ্যাপের ফাইলগুলো রাখতে পারি। তাহলে পার্থক্য কি, আমরা ড্রাইভের মধ্যে তো চাইলে এই পুরো ফোল্ডারটাকে আপলোড করে দিতে পারি, কেন আমরা গিটহাব ইউজ করব? ড্রাইভের মধ্যে কিন্তু ভার্সন হিস্ট্রির অর্থাৎ গিটের যে পুরোপুরি আপনাদের বিভিন্ন ধরনের ভার্সনগুলো দেখতে পারবেন, সেটা ড্রাইভের মধ্যে দেখা যাবে না, ফাইলগুলোকে ড্রাইভের মধ্যে এডিট করা যাবে না। এর জন্য আপনাদের গিটহাবের প্রয়োজন পড়বে। তো এর জন্য আমরা একটা নিউ রিপোজিটরি এখান থেকে ক্রিয়েট করতে পারেন, কিংবা আমরা চাইলে গিটহাবের একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, চাইলে সেটাও ইউজ করতে পারি।
গুগল মিট মেসেজ অপশনে যা, গুগল মিটের মেসেজে। হ্যাঁ আসছে। হ্যাঁ, তো এখানে তুই রিপোজিটরিতে যা, ওই রিপোজিটরি যেটা ওভারভিউর পাশে, যেখানে আমার প্রজেক্ট গুলো আছে। আচ্ছা রিপোজিটরি হচ্ছে একটা প্রজেক্টের নাম আর কি, প্রজেক্টের হ্যাঁ, ফাইলগুলো। এখানে হচ্ছে যে কি সবগুলো প্রজেক্ট এইভাবে থাকবে, ঠিক আছে? তারপরে ওই মাই ব্লগ ওয়েবসাইটে ঢুক। আমার কথা ইকো হচ্ছে? না, আমি শুনতে পারতেছি। কে কি শুনতে পাচ্ছি কিনা জিজ্ঞেস কর, আমার শুনতে পাচ্ছি না, আমি একবারে শুনতে পাচ্ছি। কি রে? ওকে, তো হ্যাঁ ইকো হচ্ছে তো। ফারহান কি লাউড স্পিকারে? আমি তো লাউড স্পিকার আছি, কিন্তু এতক্ষণ তো হইলো না, আমি আগে যেমনটা আছি এখনো ওইরকমই আছি। এখন হচ্ছে যে বন্ধু। অন্য কেউ কি শুনতে পাচ্ছি কিনা জিজ্ঞেস কর ইকোটা। সবাই শুনতে পাচ্ছে, সবাই শুনতে পারতেছে, বললো তো মেসেজ করতেছে সবাই। ইকো শুনতে পাচ্ছে? হ্যাঁ শুনতে পারতেছে, বলতেছি তো, মেসেজ করলো তো সবাই। এখন কথা বলতো। হ্যালো হ্যালো। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, আমার ফোল্ডারে যা। তো আমার ওই গিটহাবে তো একটু দেখতে তো আমার সমস্যা হয়ে যাচ্ছে গা। তো ফার্স্টে সোর্সে ঢুকতে একটু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো এখন এই প্রজেক্টটা হচ্ছে যে গিয়ে আমি যেটা এখন দেখাচ্ছি, একটু বাইরে যাই, একেবারে উপর থেকে ওভারভিউ থেকে বলি। এই প্রজেক্টটা আমি করছিলাম আমরা একটা রিয়েক্ট টেস্টের জন্য, মানে একটা ওই ছোটখাটো কোম্পানি স্টার্টআপ টাইপের, ওদের জন্য আমি, মানে ওরা আমাকে এই কাজটা দিছিল ইন্টারভিউ হিসেবে। পরবর্তীতে ওটা হয়েছিল, তবে একটু সমস্যার কারণে ওই প্রজেক্টটা নিয়ে আমার একটু প্রবলেম ছিল, তাই আমি আর যাই নাই ওখানে। ওকে, তাও একটা এক্সপিরিয়েন্স ছিল। তো ওখানে বলে, ওখানে ওরা আমাকে অ্যালার্ট করে রাখছিল সবচেয়ে বেশি, যে আমি যাতে কোনো চেঞ্জ যদি আনি, হ্যাঁ, ওই চেঞ্জটার ওই ভালোভাবে যাতে আমি কি তাদেরকে গিট কমিট করে দেখাই। এই যে এখানে পাশে কিছু লেখা দেখতেছো, দেখো সোর্সের পাশে কি লেখা আছে এখানে, ফারহান একটু বলতে, আমি আসলে দেখতে পারতেছি হ্যাঁ, এগুলা। ইনিশিয়ালাইজ প্রজেক্ট ইউজিং ক্রিয়েট না না, রিয়েক্ট। সোর্সের পাশে। আচ্ছা, সাম ফিক্সেস। ওকে, তো লাস্ট আমার যে কমিট ছিল এটা ছিল সাম ফিক্সেস। তারপরে সোর্সে যদি ঢুকে সে, সোর্সে একটু ঢুক, তাহলে এখানে দেখো বিভিন্ন ফাইলের পাশে বিভিন্ন ধরনের কমিট। ওকে, ফার্স্ট কমিট যেগুলো হচ্ছে যে গিয়ে ধরো, তো এই কমিট গুলো কি, কমিট গুলো হচ্ছে আমি আজকে যে চেঞ্জ করছি, হ্যাঁ, আমি সাথে সাথে যখন ওই আপডেটটা গিটহাবে দিচ্ছি, তখন এই একটা মিনিংফুল একটা কমিট করতে হবে, এখানে অপশন থাকবে। তো ওই কমিটটা করলে, ওই কমিটটা ইউজ করে আমি কি করব, যে বুঝতে পারবো যে এই কমিটটা হচ্ছে ওই সময় যখন আমি এই চেঞ্জটা আনছিলাম। ধরো তুমি একটা হোম পেজে, তোমার হোম পেজে তুমি একটা অ্যাড করছো, তুমি একটা ইমেজ অ্যাড করছো, বা তুমি ধরো তোমার ইউনিভার্সিটির জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছো, তুমি তোমার হোম পেজে ইউনিভার্সিটির ওয়েব ইমেজটা অ্যাড করছো, সাথে সাথে তুমি কি কমিট করে দিলা, তো যে ইউনিভার্সিটি ইমেজ অ্যাডেড। তখন ওই কমিটটাতে ক্লিক করে তুমি ওই সময়, মানে যখন ইমেজটা অ্যাড করছিলা, তখন তোমার কোডের অবস্থা কি ছিল সেটা ডিরেক্টলি দেখতে পারবা। এই জিনিসটা একটু দেখা ফারহান, আচ্ছা, ক্লিক করে যেখানে একটা মিনিংফুল কমিটে ক্লিক কর এবং যা। হ্যাঁ, এই দেখো এখানে কিন্তু সব চেঞ্জেস এখানে লেখা আছে। ওকে, তারপরে আমরা ওই কোনায় যে শো ফোল্ডার টাইপের একটা জিনিস আছে, মেবি একটু উপরে যা, একদম উপরে, একদম উপরে, একদম উপরে। হ্যাঁ হ্যাঁ, ব্রাউজ ফাইলস দেখছো, ব্রাউজ ফাইলসে ক্লিক কর। এখন যে জায়গায় আছো সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে কিছুক্ষণ কমিটটা কি ছিল ফারহান, যখন মানে ইনিশিয়ালাইজ ক্রিয়েট রিয়েক্ট না। হ্যাঁ, আচ্ছা, পোস্ট ডিটেল। ইনিশিয়ালাইজ ক্রিয়েট দাঁড়া দেখি। পোস্ট, এই তো লেখা আছে তো, এটা পোস্ট ডিটেলস পেজ ডান। অর্থাৎ পোস্ট ডিটেলস নামের আমার একটা কম্পোনেন্ট ছিল বা একটা কাজ ছিল, সেই কাজটা শেষ করে আমি এই কমিটটা লিখছি। অর্থাৎ এই কোড এখন যেটা দেখতেছো, অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে যেটা দেখছিলা সেটা না, সেটা এখন যেখানে আসো, যে ব্রাউজ ফাইলের মাধ্যমে যেখানে আসছি, এই কোডগুলো হচ্ছে তখনকার, যখন আমি কি পোস্ট পেজটা আমি কি করছিলাম, কাজ শেষ করছিলাম, তখনের কোড এগুলা। হ্যাঁ। তারপরে কিন্তু এখন কারেন্টলি যেটা অরিজিনাল রিপোজিটরিতে আছে ওইটা কিন্তু ফাইনাল কোড। তো এভাবে তোমরা কমিট গুলোতে ক্লিক করে করে তুমি তোমার আগের স্টেট গুলোতে চলে যেতে পারবা। এই জন্য কমিট গুলো খুবই মিনিংফুল হইতে হবে, যেন তেন কমিট না, K1 K2, হ্যাঁ আমি ঘুমাইছিলাম, আমি বাঁচিয়েছিলাম, এই টাইমের না, একদম মিনিংফুল। তুমি একটা হোম পেজ ক্রিয়েট কমপ্লিট করে ফেলছো, তখন লিখে দিবো হোম পেজ কমপ্লিটেড,
তুমি ধরো একটা ওই শপিং ওই যে কি বলে যে ই-কমার্স সাইটের জন্য তোমার প্রোডাক্টের কার্ডের কম্পোনেন্ট যেটা প্রোডাক্ট কার্ডের কম্পোনেন্ট যেখানে প্রোডাক্টটা শো হয় সেটার কাজ শেষ করছো তখন কি বলবা প্রোডাক্ট কার্ড কম্পোনেন্ট ফিনিশড। তো এই টাইপের মিনিংফুল কমিট দেওয়া লাগবে, এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে দেখে। দুইটা জিনিস এই কয়েকটা জিনিস ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে দেখবে, তোমার ভেরিয়েবল নেম গুলো, তোমার ফাইল নেম গুলো, এটা কি মিনিংফুল কিনা। তুমি কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যেটা করো K1 K2 K3 দিয়ে ইন্টিজার K1 ইন্টিজার K2 ইন্টিজার 3 K3 এইভাবে কিন্তু কি কি ডিক্লেয়ার করো, ভেরিয়েবল নাম লেখা যায়। ভেরিয়েবল ডিক্লেয়ার। রিয়েক্ট বলতেছি ওয়েব মানে ডেভেলপমেন্টে বা প্রোডাকশনে তুমি এই টাইপের ভেরিয়েবল নেম ইউজ করতে পারবে না, তোমার থেকে ইউজফুল ভেরিয়েবল নেম ইউজ করতে হবে। তুমি ধরো ফর্মের মাধ্যমে ইউজার নেম নিচ্ছ, ওই ইউজার নেমটা তোমাকে ইউজার নেম ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, মিনিংফুল থাকতে হবে। ফাইল নেম গুলো এরকম, তুমি একটা হোম পেজের কম্পোনেন্ট ডিজাইন করতেছো তাহলে home.js থাকতে হবে ফাইলের নাম। তুমি হোম পেজ কমপ্লিট করছো তাহলে কমিটটা হইতে হবে কি ওইরকম, ওই যে হোম পেজ ফিনিশড। তো এই টাইপ এগুলো জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে, এগুলো প্রোডাকশনে খুবই কাজে লাগবে। যখন তুমি কখনো ইন্টারভিউ দিবা বা তোমার রিক্রুটার যখন তোমার ফোল্ডার গুলো দেখবে, ফাইল গুলো দেখবে বা তোমার কোড গুলো দেখবে তখন, বা তোমার থেকে ধরো একটা প্রজেক্ট টেস্ট নিচ্ছে, টেস্ট আকারে নিচ্ছে, তখন এগুলো খেয়াল করবে, এগুলো এগুলো কিন্তু অ্যালার্ট থাকবা। তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি শুরু থেকে যাতে তোমরা শিখো, তাই আমি শুরু থেকে এগুলো দেখাতে যাচ্ছি এই আর আচ্ছা, এই কি। কাজগুলো দুইভাবে করা যায়। একটা হচ্ছে কমান্ড লাইনের মাধ্যমে, সেটা পরবর্তীতে আপনারা শিখবেন। আপাতত প্রাথমিক লেভেলে গিটহাব ডেস্কটপ, এটা খুবই মানে জনপ্রিয় বা খুবই পাওয়ারফুল একটা অ্যাপ। ওই গিটহাব ডেস্কটপ দিয়ে ওই কাজগুলো অর্থাৎ কমিট কিংবা ফাইলগুলো সার্ভারের মধ্যে আপলোড করা কাজগুলো করা যায়। এই জন্য আপনারা গিটহাব ডেস্কটপ এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আমি ডাউনলোড করছি। আচ্ছা, এটা 110 MB। আচ্ছা, আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে। আমি যেহেতু ডাউনলোড করা আছে আমি এটা দিচ্ছি না, এটা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, ডাউনলোড করে ইনস্টল করাটা দেখালে ভালো হবে না? তো একটু ডাউনলোড ওয়েট তো করবো, হয়ে যাবে, এখানে 110 MB কি? ডাউনলোড হয়ে যাবে। আমি ইনস্টল করে হ্যাঁ দেখাচ্ছি। আমার মনে করেন হ্যাঁ ফাইলটা ডাউনলোড, সরি 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 বুঝতে পারিনি। ওকে, আচ্ছা তার মানে ফারহানের হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই ডাউনলোড ওই ইএক্সি ফাইল পর্যন্ত তোমরা পারবা, ডাউনলোড ক্লিক করলে ওই ইএক্সি ফাইল পর্যন্ত তো কি হ্যাঁ, ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড ওই করার জায়গা পর থেকে এরকম একটা কিভাবে ফাইল install আসবে। করবে সেটা দিতে হবে। আচ্ছা হ্যাঁ, সেটা দেখাচ্ছি। তাহলে এখানে নরমাল সফটওয়্যার ইনস্টলেশনের মতোই ডাবল ক্লিক। আমার এটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, গিটহাব ডেস্কটপ এই ইনস্টলেশন করার আগে আপনারা অবশ্যই একটা গিটহাব একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখবেন আর কি। জাস্ট এখানে গিটহাবে আসার পর সাইন আপ দিলে হয়ে যাবে। তো চলো, আসলে আমার গিটহাব ডেস্কটপটা ইনস্টল হয়ে গেল। এখন আমি আমার অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করাবো আর কি। এর জন্য আমার signinto.github.com এই বাটনের মধ্যে প্রেস করতে হবে। তাহলে আমার একটা ব্রাউজার, যেহেতু এই ব্রাউজারের মধ্যে আমার গিটহাবটা লগ ইন করা নেই, এই জন্য আমার এখানে হবে না কাজটা। আমি এখান থেকে ইউআরএলটা কপি করে আপনারা যে ব্রাউজারের মধ্যে গিটহাব অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে ওই ব্রাউজার দিয়ে ওপেন করবেন। আমার হয়ে গেল। তারপর আমি এখানে জাস্ট ফিনিশে ক্লিক করব এবং আমি এখানে যে ইমেলের মধ্যে আমার যে ইমেলটা আছে সেটা সিলেক্ট করে দিলাম এবং ফিনিশ। খুবই সিম্পল, জাস্ট ইনস্টল হবে, ওপেন উইথ গিটহাব দিবেন, আপনার ব্রাউজারের সাহায্যে লগ ইন করে ফিনিশ দিলেই কাজটা হয়ে যাবে। এখন আমার গিটহাব অ্যাকাউন্টের মধ্যে যে রিপোজিটরি বা যে প্রজেক্টগুলো আছে সেগুলো চলে এসেছে। এখন চাচ্ছি আমরা একটু আগে যে প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম আমরা চাচ্ছি সেটা গিটহাবের মধ্যে আপলোড করার জন্য। তো সেটা করার জন্য আমরা কি করতে পারেন, এখানে কিছু অপশন আছে, যেমন ক্রিয়েট এ টিউটোরিয়াল রিপোজিটরি, চাইলে নতুন কোনো রিপোজিটরি ক্রিয়েট করতে পারেন, কিংবা গিটহাব থেকে কোনো একটা প্রজেক্ট ডাউনলোড করতে পারেন, কিংবা নতুন করে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। আমরা চাচ্ছি কি আমাদের যেহেতু অলরেডি একটা প্রজেক্ট আছে আমরা সেটা গিটহাবের মধ্যে আপলোড করব। এই জন্য আমরা 4 নম্বর অপশন। ফারহান ফারহান এখান থেকে দেখাস না, এখানে দেখাস না, ওই ফাইল থেকে দেখা, তাহলে কারণ এটা এই ইন্টারফেসটা চলে যাবে যখন ইয়া হয়ে যাবে, মানে সবার থাকে না, যেমন কি আমার কাছে ইন্টারফেসটা নাই, তুই ওই যে উপরের যে ফাইলগুলো আছে ওখান থেকে দেখা, উপরের মেনুগুলো থেকে আর কি, কোথায়? উপরে ফাইল এডিট আচ্ছা আচ্ছা, ভিউ, এখান থেকে দেখা একটু কষ্ট তাহলে করে। আমরা এখান থেকে অ্যাড লোকাল রিপোজিটরি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হয়ে যাবে।
এবং আমার রিপোজিটরি বা আমাদের ফোল্ডারটা কোথায় সেটা দেখিয়ে দিতে হবে। আমার এটা হচ্ছে ডকুমেন্টসে মাই রিয়েক্ট প্রজেক্টস, আমরা এই ফোল্ডারটাকেই গিটহাবের মধ্যে আপলোড করব। তাহলে ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার। আমার এখানে বলছে the directory does not appear to be a git repository, would you like to create git repository here instead? হ্যাঁ, তাহলে yes. আমাদের একটা রিপোজিটরি আমরা ক্রিয়েট করব এবং নাম ওকে, দিয়ে দিব। এখানে অ্যাকচুয়ালি হইছে গিয়ে দেখো যে ফার্স্টে আমরা কি ওই একটা লোকাল রেপোজিটরি অ্যাড করছি। আমাদের জিনিস লোকাল রেপোজিটরি মানে কি, আমার ওই যে এটা তো লোকালি ফোল্ডারটা আছে তাই না, তো সেটা তো আগে ওদেরকে পাত্তা দিতে হবে, জাস্ট ওইটাই দিছি। যে ক্লিক করে করে আমরা ওই যে আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট ওখানে পর্যন্ত গেছি। দেন ওরা বলছে এখন অলরেডি গিটহাবে তো ওই রিপোজিটরিটা ক্রিয়েট করা নাই, এটা জাস্ট পাত্তা পাইছে। যে এখন কি করছে, ওই যে অপশন দিছে তুমি কি ক্রিয়েট করবা কিনা, সে ক্রিয়েটে ক্লিক করছে। এখন হচ্ছে যে গিয়ে কি গিটহাবে ক্রিয়েট হচ্ছে যে এইটা। ওকে, তো এখন কন্টিনিউ করো। তাহলে আমার এটা চলে আসলো। আপাতত আমার কোনো চেঞ্জ নেই, আমি যদি কোনো একটা চেঞ্জ করি। আগে পাবলিশ করে দে, পাবলিশ করে ফেল, এখন চেঞ্জ করিস না আচ্ছা, সাকিব, বুঝবে না কিছু। আগে পাবলিশ করে দে, ফুল পাবলিশ করে দে আচ্ছা তাহলে আমাদের তারপর। রিপোজিটরিটা চলে আসলো এখানের মধ্যে। এখন আমি এটা আচ্ছা, আমার তাও সে কিছু কোড, ওকে ফারহান কিছু কোড লিখছিল, এই জন্য এগুলো কিন্তু চেঞ্জ চলে আসছে এখানে। ওকে, তো এটা আমরা সামনে আরো দেখবো। তো পাবলিশ রিপোজিটরিটাতে ক্লিক কর। এই দেখছো, এই জন্য আমি বলছিলাম যে আগে আচ্ছা করতে, সমস্যা নেই, কারণ ওরা এখন ঠিক আছে, বুঝবে এখন না। ঠিক আছে, ওটা ছেড়ে দিয়েছি, এখন হয়ে গেল। আচ্ছা, এখন তো আগে আমাদের দেখা কিভাবে। প্রজেক্টটা অর্থাৎ লোকালি গিটের মধ্যে চলে আসলো, গিট এটা ইনিশিয়ালাইজ হলো। এখন চাইলে আমরা এটাকে গিটহাবের মধ্যে পাবলিশ করে দিতে পারি। এই জন্য আমি পাবলিশের মধ্যে ক্লিক করব এবং আমাদের হ্যাঁ, প্রশ্ন করতেছিল কে একজন। গিট আবার গিটারের মধ্যে পার্থক্য কি? গিট হচ্ছে লোকালি, অর্থাৎ লোকালি চেঞ্জেস গুলো নিয়ে কাজ করার জন্য গিট। আর সেই গিটকে আপনারা যদি সার্ভারের মধ্যে বা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে রাখতে চান সেটার জন্য হচ্ছে গিটহাব। এখন চাইলে আপনারা গিটহাব ইউজ করতে পারেন কিংবা গিটল্যাবও ইউজ করা যায়, কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে গিটহাব। এই জন্য আমরা গিটহাবটা ইউজ করব। এখানে গিটটা কেন দরকার তো? গিট হচ্ছে লোকালি কাজ করার জন্য, মানে লোকাল আপনার কম্পিউটারের মধ্যে কাজ করার জন্য। যেমন দেখেন এই যে আমাদের একটা গিট ইগনোর আসলো না, এগুলো কিন্তু আমাদের সার্ভারে দিবে না। এটা কাজ করছে আমাদের কিছু কিছু ফাইলকে ইগনোর করবে, এটা কিন্তু আপনাকে গিটহাব দিবে না। এই কাজগুলো করার জন্য, অর্থাৎ লোকাল আপনার ডেস্কটপের মধ্যে কাজগুলো করার জন্য হচ্ছে গিট। আর সেটাকে সার্ভারে নিয়ে যাওয়া, সার্ভার থেকে কোনো ফাইল নিয়ে আসা, ওই কাজগুলো করার জন্য হচ্ছে গিটহাব। তো এখন আমরা একটা প্রজেক্টের নাম দিব, এবং চাইলে আমরা প্রজেক্টটাকে প্রাইভেটও করতে পারি কিংবা পাবলিকও করতে পারি। প্রাইভেট মানে কি, আপনার প্রজেক্টে শুধু আপনি দেখবেন, আর পাবলিক মানে আপনার প্রোফাইলের মধ্যে ঢুকলে বাকি সবাই আপনার প্রজেক্টে দেখবে। তো আমরা আপাতত আমাদের প্রজেক্টটাকে আমরা প্রাইভেটই রাখতে যাচ্ছি, পাবলিশ রিপোজিটরি, এটাতে ক্লিক করব। হয়ে যাচ্ছে, আপলোড হয়ে যাচ্ছে। আমাদের আমাদের যে প্রজেক্টটা এটা কিন্তু এখন গিটহাবের মধ্যে আপলোড হয়ে গেল। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে যাবেন। এখন আমি আমার অ্যাকাউন্টের মধ্যে আছি। এখন যদি আমি আমার এখান থেকে ইউ রিপোজিটরিজ অর্থাৎ আমার রিপোজিটরির মধ্যে যাই, এ দেখবেন হ্যালো ওয়ার্ল্ড আমাদের প্রজেক্টটা এই ওয়েবসাইটের মধ্যে চলে এসেছে। ক্লিক করলাম, দেখবেন যে কাজগুলো যে ফাইলগুলো ছিল সবকিছু চলে এসেছে। আমি সোর্সের মধ্যে যদি আমাদের ওই যেটাতে চেঞ্জ এনেছিলাম app.js, এ দেখেন আমাদের এই যে কাজটা ছিল কোথায় app.js, এটা অটোমেটিক আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে চলে এসেছে। তো এটা হচ্ছে গিটহাবের কাজ, অর্থাৎ আপনার প্রজেক্টটাকে আপনারা গিটহাবের মধ্যে রাখতে পারবেন। এখন যে একটু আগে শাহরিয়ার বলল বিভিন্ন ধরনের চেঞ্জ আনলে চেঞ্জগুলোকে ট্র্যাক করা যায়। তো আমরা একটা চেঞ্জ আনি, আমরা এখানের মধ্যে হ্যালো এভরিওয়ান না দিয়ে দিস ইজ এ রিঅ্যাক্ট অ্যাপ, এই চেঞ্জেসটা আনলাম। এখন এটা আমাদের গিটহাবের মধ্যে আপলোড করতে হবে। আমি যদি গিটহাব ডেস্কটপের মধ্যে যাই, দেখবেন আপনারা কি চেঞ্জ করেছেন সেটা অটোমেটিক চলে এসেছে। তো এখানে লাল রং মানে হচ্ছে কোন একটা লাইন ডিলিট,
আর সবুজ মানে হচ্ছে কোন একটা লাইন, মানে যেটা নতুন ভাবে ক্রিয়েট হলো। তো এখানে বলে দিচ্ছি যে আমি হ্যালো হ্যালো এভরিওয়ান এটাকে রিমুভ করে দিয়েছিলাম, এবং সেটার বদল আমি দিস ইজ এ রিয়েক্ট অ্যাপ এটাকে আমি লিখেছিলাম, এই জন্য আমাদের এটাকে সবুজ দেখাচ্ছে। তো একটু সারিয়ে বললো এখন আমরা চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ করার জন্য একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে কমিট। কমিট মানে হচ্ছে চেঞ্জটাকে অর্থাৎ গিটের মধ্যে নিয়ে আসা। সেটার জন্য আমাদের একটা মেসেজ লিখতে হবে, এই মেসেজটাকে কমিট মেসেজ বলে। তো এখন আপনাদেরকে অবশ্যই একটা মিনিংফুল কমিট মেসেজ লিখতে হবে। তো এখানে আমি জাস্ট কিছু একটা লিখে কমিট দিয়ে দিলে তো কাজ হবে না, সেটা কাজ হবে কিন্তু একটা মিনিংফুল কমিট হইল না। তো আমি এখানে লিখবো সবাই দেখো, ওই যে এখানে একটা সে একটা বাক্সে গেছে, ঠিক আছে, একটা এডিটরে গেছে। তো এডিটরেই তোমরা কি কমিট গুলো লিখবা। তুমি যা লিখবে এখানে গালি একটা গালি লিখে দিলেও কমিট হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ওইটা যে কোনো কিছু লিখে তোমরা কমিট করাটা প্রফেশনাল না, ঠিক আছে, এগুলা বাচ্চারা করবে। তোমরা করবা গিয়ে মিনিংফুল, যেমন কি সে একটা চেঞ্জ আনছে, তো সে বলবে যে চেঞ্জেস ইন অ্যাপ ডট জেএস, এই টাইপের কিছু কিংবা দিতে পারে। চাইলে ওকে, ছোট, হ্যাঁ ছোট কিছু দিতে পারে, চেঞ্জেস ইন, এটা দিয়ে দিলাম, এবং কমিট টু মেইন। এই ওই গ্রিন বাটন, ইয়া গ্রিন না, এটা কি কালার, ব্লু, এটা কি কালার বলে, ব্লু ব্লু, ব্লু। কমিট টু মেইন যেটা লিখছে ব্লুতে ক্লিক করবা। তারপরে দেখো এখানে পুশ অরিজিন একটা ব্লু বাটন চলে আসছে, ঠিক আছে, নো লোকাল চেঞ্জেস, এই যে পেজের মধ্যে ওখানে ক্লিক কর, আচ্ছা, তাহলে এর হচ্ছে আগে হয়ে একটা যাবে। একজন ভাই ভাই বলছিল যে কি গিট এবং গিটহাবের পার্থক্য কি। তো দেখেন এখন আমরা যখন কমিট করলাম, এটা আমার লোকালি এই চেঞ্জেসটা ট্র্যাক হইলো কিংবা গিটের মধ্যে চলে আসলো। কিন্তু আমি যদি এই অবস্থার মধ্যে যদি আমি আমার প্রজেক্টের মধ্যে যাই, রিলোড দিলাম, অ্যাপজেস এর মধ্যে যাই, দেখবেন আমাদের চেঞ্জেসটা আসলো না। কারণ কি, আমি এটাকে সার্ভারের মধ্যে পুশ করি নাই, এজন্য আমাদেরকে গিটহাবের মাধ্যমে সার্ভারের মধ্যে পুশ করতে হবে। এজন্য আমি যদি এখানে পুশ অরিজিনে ক্লিক করি, তাহলে আমাদের যে চেঞ্জেসটা আনলাম সেটা আমাদের অর্থাৎ গিটহাবের মধ্যে চেঞ্জেসটা চলে গেল। এখন আমি যদি রিলোড দিই, দেখবেন চলে আসলো, অর্থাৎ আমাদের হ্যালো এভরিওয়ান এটা ডিলিট হয়ে ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ। এখন চাচ্ছি আমি আগের অবস্থার মধ্যে ফিরে যেতে, তাহলে আমি কি কি করতে পারি, এখানের মধ্যে যদি আমি কমিট মেসেজের মধ্যে ক্লিক করি, দেখেন আমাদের কমিট মেসেজে ক্লিক করার পর আমার আগের যে চেঞ্জেসটা ছিল সেটা দেখাচ্ছে। তো এটাই হচ্ছে মূলত গিটহাব এবং অর্থাৎ গিটহাব নিয়ে কাজ। আপনি আপনার কাজ করবেন, চেঞ্জেস আনবেন, ওই চেঞ্জেস গুলোকে আপনি গিটহাবের মধ্যে ট্র্যাক করে রাখতে পারবেন। হ্যাঁ, তারপর ওই যে ব্রাউজ ফাইলে গিয়ে দেখা একটু, আচ্ছা, তাহলে আরো বুঝবে। তাহলে এখন দেখো ব্রাউজ ফাইলে ওই আগের ইনিশিয়ালাইজ অ্যাপে ছিল না, অ্যাপ ডট জেএস, যা না এখানের মধ্যে না, এটা হচ্ছে আমি বলি। না, এটা তো ওই যে মানে এখন দেখো এটা হচ্ছে যে কি, এখন যে ফোল্ডার আছে যে লাস্ট কমিট অনুযায়ী, কিন্তু ফার্স্ট কমিট কি ছিল আমাদের, ইনিশিয়ালাইজ অ্যাপ। এখন দেখো ইনিশিয়ালাইজ অ্যাপ কমিট ক্লিক করে আমরা কিন্তু কোথায় চলে যেতে পারবো, ইনিশিয়ালি আমাদের অ্যাপটা কিরকম ছিল এরকম, ওইটা দেখাই দে। ইনিশিয়ালাইজ অ্যাপে একটা ক্লিক কর। ও, এটা কি দিছিলি তুই, ইনিশিয়াল কমিট, আচ্ছা সরি, ইনিশিয়ালাইজ অ্যাপ না, ইনিশিয়াল কমিট দিছিল সে। ওকে, ইনিশিয়াল কমিট, ব্রাউজ ফাইল, দেন সোর্সে যা, দেখেন হ্যালো এভরিওয়ান, কি কোড লেখা আছে কই যা নিচে। এই তো এটা আর সো কি। হ্যালো এভরিওয়ান মানে হচ্ছে ইনিশিয়াল কমিট কখন ছিল, যখন ফার্স্ট আমরা আপলোড করছিলাম তখন কিন্তু হ্যালো এভরিওয়ান লেখা ছিল। তো আমরা ডিরেক্টলি ওই কমিটটা ক্লিক করে কিন্তু ওখানে চলে যেতে পারছি, মানে আচ্ছা আমরা, আমাদের আগের যে করে সেটা। এই কাজটা আমরা হিস্ট্রিতে ক্লিক করেও করতে পারি। হিস্ট্রিটা একটু দেখা, মানে একদম আগে ফোল্ডারে চলে যা, একদম শুরুতে চলে যা, হিস্ট্রিতে ক্লিক কর, হয়ে হিস্ট্রিতে গেল। কোথায় জানি ছিল। এই তো কমিট টু কমিট লেখা আছে তো, পিছনে যা, পিছনে যা, দেখাচ্ছি আমি, পেছনে যা, হিস্ট্রি নিয়ে আমি কাজ করি নাই। মানে এখানে এই এখানে দেখ, এই এখানে দেখ, টু কমিট, হ্যাঁ এটা হচ্ছে হিস্ট্রি মেইন, আচ্ছা আচ্ছা, বুঝছি। এখানে ক্লিক কর। এই দেখছো দুইটা কমিট আমাদের, একটা কি ছিল চেঞ্জ ইন অ্যাপ জেস, আরেকটা কি ছিল ইনিশিয়াল ইনিশিয়াল কমিট। কমিট। এখন ইনিশিয়াল কমিটে ক্লিক করে কিন্তু প্রিভিয়াস ইয়াতে চলে যেতে পারবো। এখানের আর মধ্যে এখন আমরা যদি কি, সে নতুন চেঞ্জ আনে, হ্যাঁ সেগুলা ওই, প্রিভিয়াস চেঞ্জ গুলো আচ্ছা আমি নতুন একটা চেঞ্জেস আনি। আরেকটা চেঞ্জ আনে একটু দেখা, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যেত একদম। আমি ততক্ষণ একটা মেসেজ আসছে দেখি। ভাইয়া ভিএস কোডে কমিট লিখলেও গিটহাবে রিপোজিটরি ক্রিয়েট করা যায় না। আচ্ছা আমি একটা চেঞ্জেস আনলাম, H2 দিলাম, দেখি সেটা আমাদের আচ্ছা আসলো। এখন চাচ্ছি সেটা আমি গিটহাবের মধ্যে রাখবো,
তাহলে অটোমেটিক চলে আসলো। এবং আমি কোনো একটা কমিট মেসেজ লিখবো, added h2 ফাইল, commit to main, এবং এটাকে পুশ করে দিব। তাহলে এখন আমি যদি আমার গিটহাবের প্রজেক্টের মধ্যে যাই এবং এখানে কমিটস আমাদেরকে 3টা দেখাচ্ছে, কারণ আমরা 3বার কমিট করেছি। তাহলে দেখেন এখন আমরা যদি অ্যাডেড হেডার ট্যাগের মধ্যে যাই, তাহলে যে কাজটা করলাম সেটা আমাকে দেখাচ্ছে। অর্থাৎ আমি প্যারাগ্রাফ ট্যাগের আগে একটা h2 ট্যাগ কি করলাম, ইনসার্ট করলাম, সেটা আমাকে দেখাচ্ছে। এভাবে আপনারা কিছু কিছু কাজ করার পর সেটাকে গিটহাবের মধ্যে কমিট করে রাখবেন। ফলে কোনো একটা ভুল হলে আপনারা যে কোনো সময় চাইলে কমিটস এর মধ্যে গিয়ে আগের কাজগুলো দেখতে পারবেন। যেমন আমরা এখানের মধ্যে ধরেন এক সপ্তাহের মধ্যে 50টা কাজ করলাম, তাহলে আমরা আবারও এখানে স্ক্রল করে এখানে এসে কমিটস এর মধ্যে এসে 3 দিন আগে কিংবা 4 দিন আগে যে কাজটা করেছি সেখানের মধ্যে ক্লিক করলে আমরা তখন ওই অবস্থার মধ্যে চলে যাব। যেমন আমি যদি এখানের মধ্যে যাই, এই অবস্থার মধ্যে কিন্তু আমাদের h2 হেডার ট্যাগটা ছিল না, তাহলে সেটা দেখাচ্ছে। আমি যদি ব্রাউজ ফাইলে যাই, সোর্স app.js, দেখেন আমার এখানে কিন্তু h2 দেখাচ্ছে না। তাহলে ধরুন আমার h2 টা ভুল ছিল, আমরা একটা ভুল করেছিলাম, তাহলে কিন্তু আমাদের ভুলটা আর দেখাচ্ছে না। এখন চাইলে আমরা এটার মধ্যে কাজ করতে পারি। সেটা নিয়ে গিটহাবের আরো বিস্তারিত আছে, সেটা শাহরিয়ার দেখাবে সামনে ক্লাসগুলোতে। আপাতত বেসিক এতটুকু জেনে রাখেন, আমরা গিটহাব দিয়ে আমাদের চেঞ্জেসগুলোকে ট্র্যাক করতে পারি এবং নতুন নতুন চেঞ্জেসের জন্য একটা সুন্দর একটা কমিট মেসেজ দিয়ে সেটা গিটহাবের মধ্যে পুশ করে দিব। এটা হচ্ছে কাজ। শাহরিয়ার আর কি কিছু দেখানো দরকার আজকে? ওকে, একটা কোয়েশ্চেন আসছে উমুর, যে এটা কি আমরা ভিএস কোড থেকে কমান্ড লাইনে করতে পারি কিনা। অবভিয়াসলি কমান্ড লাইনটাই সবচেয়ে বেশি প্রফেশনাল, হ্যাঁ। বাট আমরা কমান্ড লাইন ইউজ করবো না, যেহেতু আমরা সবাই বিগিনার। ইনিশিয়ালি আমরা গিটহাব ইউজ করাটা শিখবো, তো গিট ডেস্কটপের উপরে, ঠিক আছে? দেন আস্তে আস্তে আমরা অ্যাপ্রোচ করবো। তবে কমান্ড লাইনটাই সবচেয়ে মানে সবচেয়ে পাওয়ারফুল বা সবচেয়ে বেশি প্রফেশনাল। মানে প্রফেশনাল ডেভেলপমেন্টের যা কিছু আছে সবগুলো কমান্ড লাইনে করাটাই বেস্ট। ওকে, এই আর কি। তো আমরা বিগিনার হিসেবে শুরুতে ওগুলাই দেখবো, ডেস্কটপ ইউজ করবো ইনশাল্লাহ। তাহলে কয়েকটা জিনিস একসাথে হয়ে যাবে। তাহলে আমরা কি কি শিখছি আজকের ক্লাসে? আজকের ক্লাসে ইনিশিয়ালি আমরা নোড.জেএস ইনস্টল করছি, যেটা হচ্ছে আমাদেরকে একটা সার্ভার দিবে। যে সার্ভারটা হচ্ছে যে গিয়ে আমরা যে সার্ভারে আমরা কি ওই রান টাইম একটা এনভায়রনমেন্ট দিবে, যেখানে আমরা রিঅ্যাক্ট অ্যাপটাকে রান করব। তারপরে আমরা এনপিএমটা দেখলাম, যে নোড প্রোগ্রাম মডিউল। তারপরে হচ্ছে আমরা ভিএস কোড ইনস্টল করছি। দেন ভিএস কোডের কিছু ইম্পর্টেন্ট এক্সটেনশন লাইক কিরকম কি কি ছিল, ES7, তারপরে কি ছিল, লাইভ সার্ভার, আর কিছু থিম আর কি, থিমগুলো দরকার না আপাতত, ওরা এগুলো নিয়ে দরকার আচ্ছা লাইভ সার্ভার। ওকে, দেন এক্সটেনশন ইনস্টল করা হয়েছে। তারপরে আমরা একটা রিঅ্যাক্ট অ্যাপ ক্রিয়েট করছি, ওকে, যেটা নোড.জেএস ইনস্টল হয়েছে এই জন্যই করতে পারছিলাম। ওকে, তো npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ এবং আমাদের রিঅ্যাক্ট প্রজেক্টের নাম দিয়ে আমরা কি করছি, রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করছি। আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখি, রিঅ্যাক্ট প্রজেক্টের নামের মধ্যে কোনো বড় হাতের অক্ষর থাকা যায় না, এটা সবাই খেয়াল রাখবেন। অবশ্যই এরর দিব যদি ট্রাই করেন, সবগুলোকে ছোট হাতের অক্ষরে রাখতে হয় আর কি। হ্যাঁ, আমি অনেকবার এরর খাইছিলাম, আমিও করছি ভুল অনেকবার। ওকে, সো প্রজেক্ট নামটা দিবা, প্রজেক্ট নামটা দেওয়ার পরে এন্টার দিলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা কি করছিলাম, ওই যে টার্মিনালে গেছিলাম। দেন ফার্স্টে ইনিশিয়ালি যে ফোল্ডারের মধ্যে ফোল্ডারটা ক্রিয়েট করছে ওখানে ছিলাম। দেন আমরা কি যে প্রজেক্ট নেম নামের যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, আমরা কি সেই ফোল্ডারে টার্মিনালটাকে নিয়ে গেছি। ওকে, এখন দেখো মেইন যে প্যারেন্ট ফোল্ডার, অর্থাৎ আমাদের যে কোন ফোল্ডারটা ছিল মাই রিঅ্যাক্ট প্রজেক্টস, ওখানে তুমি যতগুলো ইচ্ছা ততগুলো রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করতে পারবা, কোনো সমস্যা না। জাস্ট ওখানে টার্মিনালটা ওপেন করবা, মানে টার্মিনালটা ওই মাই রিঅ্যাক্ট প্রজেক্টে নিয়ে যাবা। দেন npx ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ। হ্যাঁ, তারপরে রিঅ্যাক্ট অ্যাপ যখন ক্রিয়েট হয়ে যাবে, দেন আমরা কি করব, সিডি করব। সিডি ওই প্রজেক্টের নাম দিব, আমরা সাথে সাথে টার্মিনালটা কই হয়ে যাবে, ওই ফোল্ডারের জন্য হয়ে যাবে। তারপর কি হবে, তারপর হচ্ছে আমরা npm স্টার্ট দিয়ে আমরা প্রোগ্রামটাকে আমাদের রিঅ্যাক্ট অ্যাপটাকে নোড.জেএস সার্ভারে রান করব লোকালি। তারপরে হচ্ছে যে একটা স্পিন, একটা খুব সুন্দর একটা লোগো রান হইতে থাকবে, কিছু টেক্সট থাকবে। দেন আমরা ওই আচ্ছা এরপরে হচ্ছে যাতে আমাদের কোডটা লেখার সাথে সাথে অটো সেভ হয় এবং রিফ্রেশ। আর রিঅ্যাক্টের যে নোড.জেএস, ওইটা তো মানে রিঅ্যাক্ট এটা বিল্ট ইন অটো রিফ্রেশটা, মানে তুমি যখনই কোড লিখবা সেভ করবা সাথে সাথে কি হবে, অটো রিফ্রেশ হয়ে যাবে ব্রাউজারটা। ওকে, তারপর
এরপরে কি দেখছি, এরপরে আমরা গিট ডেস্কটপ ইনস্টল করছি এবং গিট হাবে গিট ডেস্কটপ ইউজ করে আমরা কি করছি, ফার্স্টে আমাদের প্রজেক্টটা আপলোড করছি, তারপরে প্রজেক্টে বিভিন্ন চেঞ্জ এনে আমরা কমিট করছি গিট ডেস্কটপের মাধ্যমে। তো আজকের ক্লাসে এগুলো, মানে এর মানে হচ্ছে তোমরা ফুললি রিঅ্যাক্ট জেএস নিয়ে কাজ করার জন্য এখন ফুল প্রস্তুত। নেক্সট ক্লাস থেকে আমরা ডিরেক্ট রিঅ্যাক্ট জেএস এর মধ্যে কি চলে যাবে এবং রিঅ্যাক্ট জেএস কি কি আছে মানে একদম বেসিক থেকে আমরা প্রত্যেকটা জিনিস শিখবো। আমরা জাভাস্ক্রিপ্ট এবং এইচটিএমএল যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করি তখন কি হয় সেই কম্পারিজনটাও রিঅ্যাক্ট জেএস এর সাথে দেখবো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটাতে। আচ্ছা আরেকটা কথা বলে তো রাখি, এখন থেকে হ্যাঁ বল বল। অনেকে, আমি তো ঠিক বলতে পারছি না, অনেকের ক্ষেত্রে সরাসরি যদি গিট ইনস্টল না থাকে তাহলে গিট ডেস্কটপ এটা ইনস্টল মানে ঠিকমতো কাজ নাও করতে পারে। এই জন্য গিট ডেস্কটপ এটা ইনস্টল করার আগে জাস্ট গিট ফর উইন্ডোজ গিটটা একটু ডাউন করে নিলে ভালো হয় আর কি। এই লিংকটা একটু দিয়ে দিস, এটার মধ্যে কোনো কাজ নেই। 64 বিট ইনস্টল করবেন, জাস্ট নেক্সট নেক্সট নেক্সট, কোনো ধরনের অপশন চেঞ্জ করবেন না আপনারা, শুধুমাত্র নেক্সট দিয়ে 6 থেকে 7 বার বোধহয় নেক্সট দিতে হবে, কাজ শেষ হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তাহলে এটা একটু আপনারা ইনস্টল করে নেবেন গিট ডেস্কটপ ইনস্টল করার আগে, এই আর কি। আমি ঠিক বলতে পারছি না কারণ আমার গিটটা ইনস্টল করা আছে অলরেডি, এই জন্য আমি ট্রাই করতে পারছি না। কারণ যদি একদম ফ্রেশ থাকে তাহলে ট্রাই করে একটু জানাতে পারেন যে গিট ছাড়া গিটহাব ডেস্কটপ কাজ করে কিনা, তবে ভালো হয়। আচ্ছা কাজ গিটটা ডাউনলোড করে দিবে, এটা তো পরে এমনও লাগবে ওদের। হ্যাঁ এটা খুবই সবাই ডাউনলোড করে মানে তেমন কোনো কাজ না, জাস্ট ডাউনলোড করে 64 বিট ডাউনলোড করে জাস্ট নেক্সট নেক্সট নেক্সট, আর কোনো কাজ নেই, কোনো অপশন চেঞ্জ করার দরকার নেই। ওকে, তো আজকে যা যা দেখানো হয়েছে তার অ্যাকর্ডিং হয়েছে, আবার ভিডিও আপলোড হওয়ার পরে সবাই সুন্দর করে সেটা দেখে 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 ডাউনলোড করবা সবকিছু। কোনো প্রকার প্রবলেম হইলে সাথে সাথে গ্রুপে জানাবা, আমরা সবাই আছি। ওই ফারহান, সবুজ, আমরা কি করব তোমাদেরকে তো প্রয়োজনে পড়লে আমরা কি স্ক্রিন শেয়ার নিয়ে হচ্ছে যে গিয়ে আমরা তোমাদেরকে ঠিক করে দেবো ইনশাল্লাহ, কারণ আমাদেরকে আগে তোমাদের সেট আপ করতে হবে, তারপরে না আমরা প্রোডাকশনে যেতে পারবো। ভুল থাকলে তো কাজ করতে পারবে না। এবং সেটআপের মধ্যে ভুল থাকাটা খুবই প্রবলেম, মানে খুবই টেনশনের একটা ব্যাপার, মানে মাথা টাথা ঘুরে ওঠে। তো ওই জিনিসগুলো আমরা দায়িত্ব নিচ্ছি, মানে আমরা ইনশাল্লাহ সবগুলো হেল্প করবো। যে কোনো প্রকার প্রবলেম হলে কোনো হেজিটেশনের দরকার নাই, গ্রুপের সাথে সাথে মেসেজ দিয়ে দিবা, আমরা কি তোর প্রয়োজন পড়লে আমরা স্ক্রিন শেয়ার নিয়ে তোমাদের দেন আমরা কি ওইটা ঠিক করে দিব। তারপর তা আমার মনে হয় না আর কিছু লাগবে তোমাদের ইনশাল্লাহ। এটাই হচ্ছে যে বিগিনারদের জন্য মোর দেন ইনাফ, আই থিঙ্ক মোর দেন ইনাফ। এত কিছু আমিও জানতাম না বিগিনার অবস্থায় যখন মানে রিয়েক্ট যে শুরু করছি। তবে আমি মনে করছি যে এই সবকিছু জিনিস তোমাদের আগে থেকে ইনস্টল থাকলে তোমাদের জন্য প্রোডাকশনে যাওয়াটা খুবই সুবিধা হবে, তাই আমি এগুলো দেখাইছি। তো এখন আমার যে কাজটা প্রত্যেকবার করি, মানে জনপ্রতি ধরে ধরে জিজ্ঞেস করি যে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ওইটা করব। প্রথম হচ্ছে ধীমান সরকার বাপ্পি, কোনো প্রকার কোয়েশ্চেন আছে বা কোনো অভিযোগ বা কোনো কিছু? আই থিঙ্ক সে নাই। মুমু, তোমার কোনো কোয়েশ্চেন আছে? ভাই কোনো কোয়েশ্চেন নাই, আমার সাউন্ড যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাপ্পির কোনো কোয়েশ্চেন নাই। মুমুর কোনো কোয়েশ্চেন আছে? আই থিঙ্ক মোমো মেবি আনমিউট করতেছে বা লিখতেছে। হোক, হামিদ হোসেন। ভাইয়া সব আমি সব বুঝছি, ওই মানে একটু কনফিউশনে রিয়েক্ট জেসটা আসলে কি, মানে ওটা কি একটা যেমন আমরা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এরকম কি একটা মানে ল্যাঙ্গুয়েজের মতো বা ফ্রেমওয়ার্কের মতো নাকি, ওটা না, বুঝতেছি না এখন। ব্যাপারটা বলি। আচ্ছা ঠিক আছে, আমি মেইন ইন্ট্রোডাকশন রিয়েক্ট জেএস এর ইন্ট্রোডাকশন অ্যাকচুয়ালি আমাদের নেক্সট ক্লাসে, তবে আমি হালকা ধারণা দিয়ে দিই। রিয়েক্ট জেএস হচ্ছে একটা লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যখন আমরা সি প্লাস প্লাস স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি ইউজ করি তো অনেক ফাংশনালিটি ওখানে ছিল, লাইব্রেরি কিন্তু এটাও। তো ওইরকম ফাংশনালিটি হচ্ছে রিয়েক্ট জেএস আমাদেরকে দিচ্ছে। রিয়েক্ট জেএস হচ্ছে দেখো, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারি, ওয়েবসাইট ডিজাইন করতে পারি, কিন্তু অনেক কিছু এখানে প্রবলেম বা অনেক কিছু আমাদের স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করতে হবে। কিন্তু ওগুলো যাতে করতে না হয় তাই রিয়েক্ট আমাদেরকে একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, যেটার উপর বেস করে আমরা কি আমাদের অ্যাপগুলোকে দাঁড় করাতে পারবো, আরো অনেকগুলো ফিচার অ্যাড করতে পারবো। এটাই হচ্ছে যে মেইন জিনিস। রিয়েক্ট হচ্ছে একটা লাইব্রেরি যেটা হচ্ছে আমাদেরকে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। ওকে, যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল লিখতে পারবো, আমাদের সিএসএস অ্যাড করে স্টাইলিং করতে পারবো, চাইলে বুটস্ট্র্যাপ অ্যাড করতে পারবো, সাস অ্যাড করতে পারবো, যা ইচ্ছা তা অ্যাড করতে পারবো, ঠিক আছে। কিন্তু ওই যে মেইন হচ্ছে জাভাস্ক্রিপ্টের, মেইন রুট হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। হ্যাঁ, কিন্তু ওইটার অনেকগুলো বিল্ট ইন ফাংশনালিটি তারা ক্রিয়েট করে দেয় যাতে আমাদের ওইটা আবার স্ট্রেস থেকে কি ইমপ্লিমেন্ট করতে না হয়। হ্যাঁ সেটা তো সামনে এই হচ্ছে যে মূল জিনিস রিয়েক্ট জেএস।
হ্যাঁ সেটা যেটা একটু দিয়ে আমরা সামনে সিঙ্গেল দেখাই পেজ দিবে আর কি, যেমন কোন একটা বাটনে কাজ করতে চাইলে আমি এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবো, ওগুলো মানে প্রবলেম সেটা না। তো এগুলোর মেইন ইন্ট্রোডাকশন নেক্সট ক্লাসে। আপাতত যা জানতে চাচ্ছ তা কি বুঝতে পারছো কিনা হামিদ হোসেন? জি ভাই এখন বুঝছি, ক্লিয়ার। নাইস। আর কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে পারছো আজকের ক্লাস? বাকিগুলো ঠিক আছে ভাই, ওটা একটু কনফিউশন ছিলাম তো এই জন্য এখন ঠিক আছে। ওকে কুল। তারপরে হচ্ছে এইচবি হৃদয়, কোনো কোয়েশ্চেন আছে? আজকের ক্লাস বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। ওকে ধন্যবাদ। সৈকত হোসেন, জি ভাই বুঝতে পারছি। এরপরে হচ্ছে আজিজ। আজিজ, জি হ্যাঁ বুঝতে পারছি। ওকে আলহামদুলিল্লাহ, তাহলে সবাই বুঝছো। তো যারা সামনে ভিডিও দেখবা বা যারা হচ্ছে যে গিয়ে তোমার কি করতেছো মানে ওই যে বা আজকে যা ইনস্টল করছো, মানে যারা কোনো প্রকার প্রবলেম ফেস করবা, যে কোনো প্রকার, হ্যাঁ, সাথে সাথে গ্রুপে মেসেজ দিবা আমাদের, বা আমাদেরকে পার্সোনালি দেওয়া হচ্ছে গ্রুপে দিলে অন্যরাও হেল্প করতে পারবে। তখন হচ্ছে যে গিয়ে যদি বেশি মেজর প্রবলেম হয়, তাও যদি একেবারে যদি সেট আপ না হয়, তখন আমরা স্ক্রিন শেয়ার নিয়ে ওগুলো ইনশাল্লাহ হেল্প করে দিব ইনশাল্লাহ। আর যা যা লিঙ্ক আজকে ছিল সবগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখান থেকে ক্লিক করেও তোমরা কি ইনস্টল করতে পারবা। তো এগুলো যা বলা হয়েছে সবগুলো ইনস্টল করে ফুল রেডি থাকবা নেক্সট ক্লাসের জন্য ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাস থেকে রিঅ্যাক্ট জেএস